যুদ্ধটা প্রপারলি শেষ হয় না, তার কারণ হলো যেখানে একটা ইগোর ব্যাপার তৈরি হয়ে যায়। ইরানের কিন্তু লম্বা সময় যুদ্ধ করার রেকর্ড আছে, এক্সপেরিয়েন্স অভ্যাস আছে। আছে তাদের। আরবের যে রাষ্ট্রগুলো আছে সেটার সাথে ইরানের একটা দীর্ঘমেয়াদী সমঝোতা হতে পারে। আগামী দিনে হরমুজকে কেন্দ্র করে জিওপলিটিক্স বা মিডল ইস্টের পলিটিক্সে বড় ধরনের একটা গেম হবে। আমেরিকা একটা রাস্তা খোঁজার চেষ্টা করছে যাতে জি। যুদ্ধ থেকে বের হয়ে যাওয়া যায়। সালামু আলাইকুম। পার্সপেক্টিভের নিয়মিত আয়োজন জিওপলিটিক্যাল ইনসাইট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পর্বে আলোচনা করব ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ এবং আগামীর বিশ্ব এ বিষয় নিয়ে। নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন আলী আহমেদ মাবরুর, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। সম্মানিত মেহমানকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হবার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলতে চাই ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ জি। এবং আগামীর বিশ্ব পরিস্থিতি নিয়ে। ১ম এ জানতে চাইব ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, আপনার কাছে কি মনে হয় যে এটা কি দ্রুত যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা আছে কিনা? যদি থেকে থাকে তাহলে সেটা কেন? এবং যদি যুদ্ধবিরতি না হয় তাহলে তার ফলাফল আসলে কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি খুবই চলমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন এবং আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি পার্সপেক্টিভকে ধন্যবাদ জানাচ্ছি। এই যুদ্ধটা শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। যেই দিন ইসরায়েল এবং আমেরিকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনেইকে অ্যা মিসাইল আক্রমণের মাধ্যমে, বিমান হামলার মাধ্যমে হত্যা করেছিল। রাইট, সেই দিক থেকে হিসেব করলে যুদ্ধ কিন্তু ২৮ ফেব্রুয়ারি, ২৮ মার্চ, আজকে হচ্ছে ৬ তারিখ। তার মানে এপ্রিলের ফার্স্ট উইক চলছে। তার মানে প্রায় ১ মাস, এরপর আরো ১ সপ্তাহ অতিক্রান্ত রাইট। হয়েছে। বেশ লম্বা সময় ধরে অলরেডি চলছে। আমরা এর আগে ইসরায়েল-ইরানের যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল ১২ দিন। জি, সেটা প্রায় ডবলের ৩ ডবলের কাছাকাছি হয়ে গেছে। এখন যুদ্ধবিরতির বিষয়টা হয়ে গেছে কি, এটা একটা অনিশ্চিত। আপনি যদি আজকে থেকেও আরো ১০-১২ দিন আগে দেখেন, তখনই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে ইরানের কোনো একটা অথরিটির সাথে তার আলোচনা চলছে। কিন্তু রাইট। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার আব্বাস আরাগচি বললেন যে, "কার সাথে আলাপ করছে আমরা তো জানি না।" অর্থাৎ ইরান ডিনাই করল। রাইট, আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা একটা রাস্তা খোঁজার চেষ্টা করছে যাতে জি, যুদ্ধ থেকে বের হয়ে যাওয়া যায়। কিন্তু যুদ্ধ তো আসলে এখন যেটা হয়, এখনকার এই সময়ে এসে আপনি দেখবেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধও কিন্তু অনেক বছর চলছে। জি, প্রায় ২-৩ বছর। যুদ্ধটা প্রপারলি শেষ হয় না, তার কারণ হলো যেখানে একটা ইগোর ব্যাপার তৈরি হয়ে যায়। রাইট, তো এই কারণে এটা একটা বড় কারণ। তবে আমি ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি বা সিজফায়ার যেটাকে বলে, এইটা নিয়ে খুব বেশি আশাবাদী না। কেন? কাগজে কলমে যদি যুদ্ধবিরতি হয়ও, ইসরায়েল এবং আমেরিকা এই ২ টো দেশ এতটাই যুদ্ধবাজ একটা দেশ এবং এতটাই প্রশাসনটা এতটাই যুদ্ধবাজ যে তারা আসলে এইটা জাস্ট নামকাওয়াস্তে একটা বিরতি, এটা তারা যুদ্ধ কন্টিনিউ করে। আমি যদি রাইট। আপনাকে আরেকটু ডিটেইলে বলি, ২০২৪ এর ডিসেম্বরে আপনার লেবাননে বা সাউথ লেবাননে একটা সিজফায়ার কিন্তু হয়েছে আনঅফিসিয়ালি। কিন্তু জি, আপনি যদি দেখেন গোটা ২০২৫ জুড়েই লেবানন সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। রাইট, অথবা আমরা গাজার কথাও যদি বলি, গাজাতেও যুদ্ধবিরতি চলছে। কিন্তু সেখানেও আপনি এই প্রতি কয়েকদিন পরপরই দেখবেন যে প্লেন হামলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। ইভেন রোজার মধ্যেও হয়েছে। রাইট। সুতরাং এই ২ টো দেশ আসলে যুদ্ধবিরতি বলল, কিন্তু তারপরে যে আবার ধরেন ইরানের কোনো একজন লিডারকে তারা অ্যাটাক করবে না, এর কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। জি, সুতরাং কাগজে কলমে একটা যুদ্ধবিরতি হলেও হতে পারে, তবে সেটা কতটুকু এফেক্টিভ হবে আমার সন্দেহ আছে। অলরাইট। আপনার কাছে কি মনে হয় যে এই যুদ্ধের পরে আরবের যে রাষ্ট্রগুলো আছে সেটার সাথে ইরানের একটা দীর্ঘমেয়াদী সমঝোতা হতে পারে? অথবা কিছু আরব দেশের সাথে হয়তো ইরানের ভালো সম্পর্ক তৈরি হতে পারে বা আবার কিছু দেশের সাথে খারাপ সম্পর্ক হতে পারে। কি হতে পারে আসলে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে? না, এটা খুব ক্রিটিক্যাল। আমি বলব যে এই যুদ্ধ যখনই শেষ হোক বা যেই পরিণতি হোক না কেন, পুরো ওয়ার্ল্ডের ডায়নামিক্স আসলে চেঞ্জ হয়ে যাবে। অলরাইট। এবং মিডল ইস্ট তো বেশিভাবেই হবে এবং এটার পেছনে অনেকগুলো কারণও আছে। আরব দেশগুলোর মধ্যে আমি বলব যে তারা একটা এখন দোটানার মধ্যে আছে। উহু, একদিকে তারা যদি ধরেন এখন আ তাদের ভয় হচ্ছে যে তারা যদি খুব স্পেসিফিক যদি আপনার ইরানের বিরুদ্ধে কিছু না বলে বা না করতে দেয়, তাহলে যুদ্ধের পরে প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকান প্রশাসনের পক্ষ থেকে তাদের উপরে কোনো চাপ আসে কিনা। উহু, আবার যদি তারা আমেরিকার বিষয়ে যদি তারা নীরব থাকে, তাহলে ইরান যেভাবে তাদেরকে পশ্চিমাদের দোসর হিসেবে চিত্রায়িত করছে, এটাও তাদের জন্য
খুব একটা নেগেটিভ একটা পারসেপশন তৈরি করে দিচ্ছে। আর আরব দেশগুলোর একটা বড় সংকট কি? সেটা হচ্ছে যে তাদের রাষ্ট্রের যারা এখন চালাচ্ছেন, আপনি জানেন যে এই দেশগুলোতে সবগুলোতেই ডায়নেস্টি, হুম, হুম। রাজতান্ত্রিক শাসন চলছে। তাদের সাথে আপনার জেনারেল মেসেসের কিন্তু সাধারণ মানুষের তুমুল ব্যবধান। এদের কোনো রাইট। চিন্তাধারায় মিল নেই। ফলে তারা আবার জনগণের এগেইনস্টে কতটুকু যাবে, এটা নিয়েও তাদের মধ্যে একটা টানাপোড়েন আছে। সব মিলিয়ে আরব দেশগুলোর জন্য সামনের পরিস্থিতি খুব স্বস্তিদায়ক হবে না। এখন যদি বলেন যে কোন দেশের সাথে ইরানের সম্পর্ক কি হবে? এটার মধ্যে আবার আপনার পলিটিক্যাল যেমন কিছু কারণ আছে বা ব্যাখ্যা আছে, আবার রিলিজিয়াস ইস্যু আছে। রাইট। ফলে আপনার ইরানের সাথে আরব দেশগুলোর সামনের দিনের সম্পর্ক আমার ধারণা এটা যার আ ইন্টারেস্ট বেস অনেকটা নির্ভর করবে। ওকে। আপনার ধরেন যে আ ইউএইর যে বিষয়টা, ইউএইকে যদি আমি আলাদা করে বলি, ইউএইকে আমি বলি অনেক ক্ষেত্রে আ এটা হচ্ছে আরব বিশ্বের ইসরায়েলের মতো। অলরাইট। মানে এটা হচ্ছে মানে এটা একটা চরম বলব যে ইরিটেটিং একটা এক্টিভিটিস এর দেশ এবং এটা এতটাই ভোগবাদিতায় চলে গেছে, এটার সাথে এখন আপনার কোনো ফার্স্ট ওয়ার্লড কোনো কান্ট্রির আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। এবং অলরাইট। তারা ইসরায়েলকে যে পরিমাণ ছাড় দিয়েছে এবং ইসরায়েলকে যে পরিমাণ এক্সেস দিয়েছে, এই আরব আমিরাতের এইটাকে যদি আপনার আমি মনে করি এবং শুধু তাই না, আরব আমিরাতের বিভিন্ন কাজে কর্মে তাদের যেই রাষ্ট্রীয় যেই দৃষ্টিভঙ্গি বা পলিসি বা মিলিটারি পলিসি এগুলোও ইরানের সাথে অ্যাডজাস্ট করা কঠিন হবে। জি। পক্ষান্তরে আপনি যদি কাতার এবং ওমানের দিকটা চিন্তা করেন, আমার ধারণা সেখানে কিছু আম পজিটিভ একটা রিলেশনশিপ তৈরি হতে পারে ইরানের সাথে। কারণ কাতার কিন্তু ইতিপূর্বেও যেই ডায়ালগগুলো হয়েছে, সেখানে তারা মিডিয়েটরের ভূমিকা পালন করেছে। রাইট। ফলে কাতারের দিক থেকে একটা আ সফট একটা অবস্থান আছে বলে আমার ধারণা। যদি এটা ভবিষ্যতে আরো বোঝা যাবে ভালোমতো। এবং ওমানের সাথেও আছে। বাহরাইনেও যেহেতু শিয়াদের একটা ভালো মেজরিটি আছে, ফলে সেখানেও আপনার ইরানের সাথে তাদেরও একটা লিঙ্ক হতে পারে। আবার ধরেন ইউএইর সাথে ইম আ ইরানের যদি সম্পর্ক খুব ভালো না হয়, ওই কারণে আবার সৌদি আরবের সাথেও ইরানের একটা বেটার কিছু হলেও হতে পারে। কারণ আমরা মনে রাখতে হবে গত বছরের আগের বছর সম্ভবত এই বর্তমান যে এখন ক্রাউন প্রিন্স এমবিএস এর বার্তা নিয়ে কিন্তু সৌদি আরবের মিনিস্টার ইরানে গিয়েছিলেন এবং ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি শহীদ হলেন, উনার সাথে তিনি দেখাও করেছিলেন। জি। তো তার মানে হচ্ছে যে সৌদি আরবের দিক থেকে একটা বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল হুম, সে হুম। সময়। এবং ইয়েমেন ইস্যুতেও অথবা আপনার অন্যান্য ইস্যুতেও আরব আমিরাতের সাথে সৌদি আরবের একটু রিফট হয়েছে গত কয়েক বছরে। হুম। সেই জায়গা থেকেও আমি বলতে পারি যে এই প্রত্যেকটা দেশের সাথে ইরানের সম্পর্ক আসলে আপনি একভাবে মেরুকরণ করলে হবে না। সমীকরণটা প্রত্যেকটা দেশের নিজস্ব একটা অবস্থান থেকে তারা হয়তো বেশ তাদের ভালো নিজস্ব করবে। ইন্টারেস্ট এবং রাইট। ইন্টারেস্টের জায়গা থেকে তারা তারা হয়তো কাজ করবে। সম্পর্কগুলোকে আবার নতুন করে চিন্তা করবে, রিভিউ রাইট। করবে। আ হরমুজ প্রণালী নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। জি, হরমুজ প্রণালী কি আসলে ভবিষ্যৎ রাজনীতিতে একটা মানে ইম্পোর্টেন্ট রোল প্লে করবে কিনা? ডেফিনিটলি। স্ট্রেইট অফ হরমুজ আ এটা আপনার বিশ্বের তেলের যে যাতায়াত, জ্বালানি তেলের যে যাতায়াত তার একটা বড় অংশ এই জায়গাটা দিয়ে যায়। এই জায়গাটা খুবই সংকীর্ণ একটা জায়গা। এটা মূলত ইরান এবং ওমানের মাঝামাঝি একটা জায়গায় এটা পড়েছে। এবং এই হরমুজ প্রণালী দিয়ে আরব বিশ্বের যে জ্বালানি উৎপাদক দেশগুলো, এদের তেলগুলো এখান দিয়ে বেশি যাতায়াত করে। হুম, হুম। এখন ইরান যেটা করতে চায় বা বলে সবসময় সেটা হলো যে বা ইরানি আগেও যেটা ভয় ছিল, সেটা হচ্ছে ইরানে যদি কোনো ধরনের আক্রমণ হয় তাহলে ইরান হরমুজের উপর তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বা অন্যদেরকে যাতায়াত করতে দেবে না। বাস্তবে তাই দেখা গেল এবার। ইরান কিন্তু এটা বন্ধ করেছে। তবে এখানে ইরান খুবই চমৎকার ডিপ্লোমেসির জায়গা করেছে। তারা আবার এখানে ভাগ করেছে তাদের মিত্র দেশ এবং তাদের হোস্টাইল যে দেশগুলো। রাইট। এবং সেই জায়গাগুলোকে তারা যারা হোস্টাইল তাদেরকে যেতে দিচ্ছে না, মিত্র দেশগুলো জাহাজগুলোকে তারা যেতে দিচ্ছে। এখন তারা যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে তারা হরমুজ থেকে তারা একটা ট্যাক্স নিতে চাচ্ছে। যে তারা একটা বড় একটা ট্যাক্স যেহেতু তাদের একটা বড় ধরেন ইনফ্রাস্ট্রাকচারাল একটা ড্যামেজ হয়েছে। এটা রিপেয়ার থেকে শুরু করে অন্যান্য নানাবিধ কারণে এখন এটাকে নিয়ে তারা একটা চেষ্টা করছে যে তারা একটা কোন একটা লেভারেজ পলিসি নেওয়ার তারা জন্য ডেভেলপ রাইট। করবে হয়তো। হরমুজের একটা রিভলিউশনারি ইতিহাসও আছে। দেখেন আম আমি ১৫০৭ এ সম্ভবত ১৫০৭ সালে এটা ১ম হচ্ছে পর্তুগিজরা এটাকে নিয়ন্ত্রণ করেছিল। এরপরে এর প্রায় ১৫০ বছর পরে ১৬৬২ বা ৬৭ সালে তখন পারস্যের যিনি সম্রাট ছিলেন উনার নাম ছিল শাহ আব্বাস এবং তিনি ব্রিটিশদের হেল্প নিয়ে ওই পর্তুগিজকে ওখান থেকে তাড়িয়েছিলেন এবং পরবর্তীতে এখানে তার নিয়ন্ত্রণ ইরানীদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ঊনবিংশ শতকে এসে
মানে ইরানের কিন্তু আমরা এখন ইরানকে যেভাবে দেখছি, ইরানের কিন্তু একটা আমরা যেমন মানুষের মধ্যে বলি যেটা লাইফ লং স্ট্রাগল, ইরানের কিন্তু এভাবে স্ট্রাগলের ভেতর দিয়ে ইরান আজকের ইরান রাইট, হয়েছে। ঊনবিংশ শতকে যখন ব্রিটেনরা আসে তারা ঠিক হুরমুজটা দখল করে নাই। তবে হুরমুজের সহ পুরো হুরমুজের তেলবাহী যে আপনার শিপগুলো যাতায়াত এবং ইরানের যে ন্যাচারাল রিসোর্স এগুলোর উপর তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং এগুলো সকল টাকা, লাভের টাকা কিন্তু ব্রিটিশ নিয়ে যেত। রাইট। আমি এটার উপর একটা আর্টিকেল লিখেছিলাম 1952 তে ইরানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন। নাম হচ্ছে মিস্টার মোসাদ্দেক। উনি আসলে ১ম একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন তখন। এই আপনার মানে আমি আপনাকে ইরানের স্ট্রাগলটা বলছি হরমুজ সহ রাইট, পুরো এই জায়গাটাতে। উনি তখন একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে ইরানকে ইরানের ন্যাশনাল রিসোর্স এর মালিক যেন ইরান থাকে, এটার জন্য তিনি একটা আন্দোলন করেছিলেন। এবং সেটাকে জনগণ সাড়া দিয়েছিল and he became the প্রাইম মিনিস্টার। এবং হুম, সেই সময় তাকে ওয়েস্টার্ন মিডিয়াগুলো তাকে খুব ফলো করেছিল যে ইরানের আপনার একটা স্টার। বাট কি হলো কয়েক বছরের মধ্যে এই বোধহয় ৩-৪ বছরের মধ্যে আপনার যে ইউকের যে আপনার গোয়েন্দা এজেন্সি MI6 এবং হচ্ছে আপনার CIA, MI6 প্রথমে যেহেতু ব্রিটিশের সাথে তাদের একটা টানাপোড়েন ছিল, MI6 প্রথমে তার বিরুদ্ধে CIA কে কান ভারী করে এবং CIA কে টোটালি মিসগাইড করে তারা এবং কিছু রং ইনফরমেশনের বেসিসে CIA এবং MI6 মিলে এই মোসাদ্দেককে উৎখাত করে রাইট। এবং মোসাদ্দেককে তারপরে তারা হাউস অ্যারেস্ট করে এবং মোসাদ্দেক সাহেব ওই হাউস অ্যারেস্ট থাকা অবস্থায় খুবই অসহায়ভাবে মারা যান। মোসাদ্দেককে তারা ক্ষমতা থেকে উৎখাত করে তারা এই পাহলবিকে বসায়। জি, যে এখন আ ইরানের যে আমরা বলি শাহের শাসন, সেই রেজা শাহ পাহলবিকে বসায় এবং সে মূলত পাপেট হয়েছিল এবং তার মাধ্যমে এই হরমুজ সহ আবার এগুলোর নিয়ন্ত্রণ ব্রিটিশরা পায়। এরপরে যখন 79 এ বিপ্লব হলো ইরানে, সেই বিপ্লবের মূল কনসেপ্ট ওয়ান অফ দ্যা এটা তো আমরা সবাই ধরেন একভাবে বলি যে রাইট। বিপ্লব বা ইসলামী বিপ্লব। বাট এর পেছনে কিছু ন্যাশনালিস্ট কারণও ছিল। এর মধ্যে এইটা ছিল এইটা। ওয়ান অফ দ্যা মেজর রিজন ছিল এটা যে আমরা হরমুজ এবং আমাদের ন্যাশনাল রিসোর্স এর উপরে আমরা আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তো করব। 62 থেকে 79 রাইট। এই লম্বা সময়টা। এবং এই সময়টায় করে তারপরে শাহকে তারা উৎখাত করে তারপরে এই আয়াতুল্লাহ আলী খামেনি, ইমাম উনি খোমেনি। ইমাম খোমেনি যিনি উনার এই বিপ্লবটা আপনার প্রতিষ্ঠা হয়। এবং এই কারণে আমি বললাম এই ঘটনাটা এভাবে যে ইরানে কিন্তু এই হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তাদের বহুদিনের লড়াই। সুতরাং আজকে যদি আপনি হুট করে এসে আমেরিকা বা ইসরায়েল হুট করে বলে যে আমরা হরমুজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা তো সহজে ইরান ছাড়বে না। এবং এটা নিয়ে তাদের যেহেতু প্রায় কয়েকশো বছর ধরে তাদের একটা স্ট্রাগল চলছে। আমার মনে হয় এটা চলবে। আরেকটা বিষয় বলি, ট্রাম্প যেটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, ওই যে আপনার তুরস্কে যে বসফরাস প্রণালী আছে বা দার্দানেল কচু প্রণালী আছে, হুম, হুম। এইগুলোতে একটা কনভেনশন আছে। সম্ভবত এটার নাম হচ্ছে মন্ট্রিক্স কনভেনশন। এটা ওকে, দিয়ে ওটার একটা নীতিমালা আছে কিভাবে এই প্রণালীগুলো ব্যবহার হবে। হরমুজের ক্ষেত্রে এরকম কোনো নীতিমালা নাই। তো অলরাইট। ট্রাম্প চাচ্ছে যে এই সুযোগে একটা নতুন করে একটা নীতিমালা করতে। আর ইরান চাচ্ছে যে না এই সুযোগে যেন তাদের উপর একচ্ছত্র তাদের নিয়ন্ত্রণ হয় এবং আমি যতটুকু বুঝতে পারছি এক্ষেত্রে ওমানও ইরানকে সহযোগিতা করবে। কারণ ওমানেরও এখানে একটা শেয়ার আছে। সো এই ২ টো দেশ যদি একাট্টা হয়ে যেতে পারে তাহলে আমি বলব যে হরমুজ দিয়ে ওয়েস্টার্নদের যে কনস্পিরেসি এটা থাকবে না এবং আগামী দিনে এই হরমুজকে কেন্দ্র করে জিওপলিটিক্স বা মিডল ইস্টের পলিটিক্সে বড় ধরনের একটা গেম হবে হয়তো। রাইট। আমরা দেখছি যে মানে ইরান, ইসরায়েল, আমেরিকার এই যে যুদ্ধ সেখানে পরস্পরের যে অবকাঠামো, গ্যাস, ইলেকট্রিসিটি বা তেল শোধনাগারে হামলা হচ্ছে, সেটার বৈশ্বিক প্রভাব আসলে কেমন হবে? আমরা কি একটা বৈশ্বিক মন্দার দিকে যাচ্ছি কিনা? এটা আমি কয়দিন আগে আমার ফেসবুকে লিখেছিলাম যে আসলে ২০১০ এ ৯-১০ এ একটা রিসেশন হয়েছিল এবং হোপফুলি আমরা এরকম একটা রিসেশন এর দিকে যাব। দেখেন এখন যেটা হয়েছে, এটা আমি আপনাকে একটু আগেও যেটা বললাম যে ইসরায়েল আমেরিকা তো বেসিক্যালি আসলে যুদ্ধবাজ। আপনি দেখেন ট্রাম্প টুইট করছেন যে আজকে হবে তাদের পাওয়ার মানে তারা ডুমডে এবং এই দিনে সকল পাওয়ার ফ্যাসিলিটিস ট্রাম্প তারা তো আসলে খুব অনেকগুলো টুইট করে এবং রাইট, বিভিন্ন সময় তার নিজেই রাইট, যুদ্ধ শুরু করে, রাইট। নিজেই শেষ করে দেয়। রাইট এবং এই যে ওখানে আমি যেটা দেখবেন আপনি ওখানে সে একদম ক্যাটেগরিক্যালি মেনশন করে দিচ্ছে যে ব্রিজ, পাওয়ার ফ্যাসিলিটিস, রাইট। ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাগুলো। তো আমাদের তো ধরেন যুদ্ধের কিছু বেসিক মিনিমাম কিছু বেসিক মানে যদি আমি বলি মিনিমাম প্রিন্সিপাল। বলি, বেসিক বলি, যেভাবেই বলি কিছু থাকা উচিত। যেমন ধরেন একটা হচ্ছে উইমেনদের ব্যাপারে, রাইট, চিলড্রেনদের ব্যাপারে, তারপর হচ্ছে সিভিলিয়ানদের অ্যাটাক করার ব্যাপারে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে। আমি আসার পথেও দেখছিলাম একটা মসজিদে আজান হচ্ছিল ইরানে। আজান চলা অবস্থায় কিভাবে বোমা মেরে পুরো রাইট, মসজিদটা গুঁড়িয়ে দেয়া হলো। তো এগুলো তো আপনার ধরেন এটা হচ্ছে। ফলে আম যেটা হচ্ছে যে ইরানের যেহেতু একদম টার্গেট করে ইরানের এনার্জি
এস্টাবলিশমেন্ট গুলো যেহেতু ইসরায়েল অ্যাটাক করছে, ফলে ইরানকেও বাধ্য হয়ে কাউন্টারে আবার অ্যাটাক করতে হচ্ছে। ইসরায়েলের যে শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো সেগুলোকে তারা অ্যাটাক করতে হচ্ছে, ওদের যে জ্বালানি শোধনাগারগুলো আছে এগুলো। ফলে এটা তারা ২ পক্ষ করছে। কিন্তু এটার আমরা যারা কনজিউমার গ্লোবালি যারা আছি, আমরা কিন্তু এটার জন্য সাফার করব। রাইট, এবং আপনি আ মানে এই সাফারটা যে কত অ্যাঙ্গেলে হতে পারে, কত পার্সপেক্টিভ থেকে হতে পারে, আমার মনে হয় সেটা আমাদের পক্ষে বোঝাও এখন কঠিন। জি। আমরা হয়তো বুঝতেও পারছি না। আমি আমার লেখায় লিখেছিলাম যে এটা ওয়ার্স হতে পারে দেন করোনা হুম, প্যান্ডেমিক এর থেকেও। কারণ করোনায় যেটা হয়েছিল, আপনি ঘরের মধ্যে ছিলেন কিন্তু আপনার তেলের তো অভাব ছিল না। আপনার ইলেকট্রিসিটি কারেন্টের ছিল। ছিল। রাইট, বরঞ্চ অনেক কিছু বন্ধ হওয়ার কারণে ইলেকট্রিসিটি আপনার বলা যায় যে সারপ্লাস ছিল। রাইট। আমাদের এখন হয়ে গেছে উল্টা। এখন আপনি বের হতে চাইলেও বের হতে পারবেন না। বিকজ অ্যান্ড পিপল আপনার পিপল কুড ডু বিজনেস থ্রু রাইট, অনলাইন। অনেক রাইট, অনলাইন রাইট, ইনস্টিটিউশন দাঁড়িয়ে রাইট। গেছে। বাট এখন আপনি যেটা করতে পারবেন, আপনি তো আপনি বাসা থেকে বের হতে পারবেন না কারণ আপনার গাড়িতে হুন্ডায় বা গাড়িতে আপনার তেল নাই। রাইট, সো আপনি এখনকার যে অবস্থাটা আমি বলব যে এটা খুব ভয়ংকর এবং এটা আমাদের জব মার্কেটে, আমাদের কর্মসংস্থানে, আমাদের প্রবাসী যে বিশেষ করে এক্সপার্টিয়ার যারা তাদের যে লেবার মার্কেট থেকে শুরু করে প্রতিটা জায়গায় একটা ভয়াবহ কৃচ্ছ্রতা সাধন হতে পারে। জি, যেটাকে বলে যে অনেক দেশ হয়তো অস্টেরিটি মেজার্স নিয়ে নিবে। সেরকম কিছু নিলে কিন্তু আমরা মানে আমি বলব যে ভয়াবহ একটা মন্দার দিকে যাবে বিশ্ব। রাইট। বাংলাদেশের রেমিটেন্স এর উপর যে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে, সেটার বিষয়ে আপনার কাছে জানতে চাই। ওটাই ভয়। মানে ধরেন মিডল ইস্টের এই দেশগুলোতে আমাদের তো সবচেয়ে বেশি সংখ্যক আমাদের লেবার বলেন, ওয়ার্কার রাইট, বলেন, এক্সপাট্রিয়েট বলেন তারা থাকেন। এবং আমি রিসেন্টলি ব্লগ দেখলাম, ভিডিও ব্লগ কতগুলো। সেখানেও দেখা গেল যে মানে এয়ারপোর্টগুলো খালি। রাইট, সেটা আপনি যারা ট্রানজিটে আমেরিকায় যাচ্ছেন, ১ম কথা হচ্ছে অনেকেরই ফ্লাইট ক্যানসেল হয়ে গেছে। যারা যেতে পেরেছেন তারা দেখা যায় চাহিদা সেটা ইস্তানবুল এয়ারপোর্ট হোক অথবা দুবাই বা আবুধাবি হয়ে যাক, এয়ারপোর্টগুলো খা করছে। রাইট, এর বড় কারণ হচ্ছে যে আপনার তার মানে হচ্ছে বড় কিন্তু প্যাসেঞ্জারদের একটা বড় সংখ্যকই আপনার এই মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে যাতায়াত করে। তো তারা যদি যাতায়াত করতে না পারে, তাহলে এটা একটা বড় সমস্যা। ২ নম্বর হচ্ছে যে আপনার যদি উপার্জন কমে যায়, কোম্পানিগুলোর যদি ইনকাম কমে যায়, তাহলে কোম্পানিগুলো যে ওয়ার্কার গুলোকে তারা তো রাখতে পারবে না। তাদেরকে লোক ছাঁটাই করতে হবে। রাইট। তো লোক ছাঁটাই করতে গেলে এই মানুষগুলো তখন যদি বাধ্য হয়ে দেশে ফিরে আসেন, এটা আমাদের দেশের জন্য একটা মেজর ব্লো হবে। আমার মনে হয় যে আমাদের ন্যাশনাল ইকোনমি এখন আমাদের যে অবস্থা, বিশেষ করে আমাদের এখানে আপনি জানেন যে আমাদের ব্যাংকগুলো তো আওয়ামী লীগ আমলে শেষ হয়ে গেছে। আমাদের এন্টায়ার আপনার দেশের মানে কত হাজার কোটি টাকা আসলে মানে বাইরে পাচার হয়েছে এটার কোনো সুনির্দিষ্ট অ্যামাউন্টও পাওয়া যাচ্ছে না। মানে রাইট। একেকবার একেকটা শুনছি। প্রতিবারই মনে হচ্ছে আগেরবারের থেকে অ্যামাউন্ট বেশি। এরপরে আমাদের রিজার্ভ ফান্ডের টাকা চুরি হয়ে গেছে। ফলে সব মিলিয়ে আমাদের মতো দেশের অর্থনীতির এখন যে অবস্থা, এরপরে যদি আবার এই রেমিটেন্সরা ওয়ার্কার যারা তারা যদি ফিরে আসেন, আমাদের যারা ফরেন এক্সপাট্রিয়েট যারা, আমার মনে হয় এটা ন্যাশনাল ইকোনমি এই লোড সামাল দিতে খুব কষ্ট হবে। কিন্তু এই যে প্রবলেমটা তৈরি হচ্ছে, জি, স্পেশালি আমরা বলব যে তেলের সংকট জি। স্পেশালি। এটার কারণে আমরা যে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে আপনি যেটা বলছিলেন, হুম, হুম। এইটা আসলে যদি সরকার কার্যকরী কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আসলে এটা কতটা মানে ভয়াবহ হতে পারে? এট দ্য সেম টাইম আপনার কাছে কি মনে হয় আমরা এখনো গভর্নমেন্টের পক্ষ থেকে সেই ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ এখনো নিতে দেখিনি যেটার কোনো অল্টারনেটিভস না, আছে? আমাদের এখানে যদি আপনি আমাদের এই জায়গাগুলো বলেন, দেখেন দুঃখ লাগে কোথায়? আমি গতকালকেও বোধহয় পরশুদিন আমি আব্বাস আরাকচির একটা স্টেটমেন্ট আমি আমার ফেসবুকে দিয়েছিলাম। জি, মানে উনাকে বলা হচ্ছে ইসরায়েল, আমেরিকা উনাকে মেরে ফেলবে। উনি বলতেছে এইসব হুমকি আমরা পায়ের নিচে রাখি। রাইট, আর আমাদের এখানে আপনি যে বললেন যে আমাদের সরকারের ব্যাপারে আমরা তো কখনোই কনফিডেন্ট হতে পারছি না। আপনি সবসময় দেখবেন আমাদের মনে হবে যে জনগণের চিন্তাধারা থেকে তাদের ডিসট্যান্স অনেক বেশি। দেখেন, আমাদের সরকার কার্যকর পদক্ষেপ নেওয়া তো অনেক পরের আলাপ। স্বীকারই তো করছে না কোনো ক্রাইসিস আছে। রাইট। সো আপনি যদি এবং মানে এই যে ক্রাইসিস বা মানে আমি জানি না ঠিক আসলে মানে ভুল স্বীকার করলে বা রিয়াল সিচুয়েশন উপস্থাপন করলে ক্ষতিটা কোথায়? একটা তাদের আমি জানি না আমাদের তো একটা আমলাতান্ত্রিক প্রশাসন। রাইট, আমাদের এখানে কেন যেন বলা হয়েছে ধরেন আপনার যদি লঞ্চডুবিতে যদি ৩০ জন মারা যায় আপনাকে কম করে বলতে হবে। রাইট, এবং ২ টো ডাটা হয়। একটা হচ্ছে গভর্নমেন্টে সেটা কম হয়। আর নন গভর্নমেন্ট যেটা সেটাতে বেশি হয়। বেশি হয়। ঠিক একইভাবে আমাদেরকে যেকোনো ক্রাইসিসকে ধামাচাপা দেবার একটা ট্র্যাডিশন এটা আজকের না। এটা অনেকদিন ধরে চলে এবং আসছে। এটা গভর্নমেন্ট লেভেল থেকে বেশি হয়। রাইট, আমরা সব যেকোনো রেজাল্টেই বা সার্ভেতে রাইট। দেখা যায়
যেটা প্রাইভেট সেটাতে রেজাল্ট অনেক বেশি, রাইট, রাইট। গভর্নমেন্টে সেটা অনেক কম। এবং এইটা আমরা মানে এই ট্র্যাডিশন গুলো তো আমি বলব যে এগুলোই তো আসলে জুলাইতে চেঞ্জ হওয়ার কথা ছিল। রাইট, জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আসলে সংস্কারটা বুঝতেই পারলাম না যে সংস্কারটা আসলে কোন ধরনের সংস্কার আমরা করতে চাই। এগুলো হচ্ছে একদম বেসিক যে আপনি একটা গভর্নমেন্ট এই যে হাম নিয়ে এখন যা চলছে আপনি দেখেন মানে হাম নিয়ে সংসদে আলোচনা সেটাও করতে চায় না বা করার মধ্যে কেউ দায় দায়িত্ব নিতে চায় না। সেই আগের মতো ইন্টারিম গভর্নমেন্টের নেগলিজেন্সকে দোষ দেওয়া হচ্ছে এবং সেটার কারণে নাকি হাম হয়েছে। আপনি মশার অবস্থাও দেখেন। মানে ঘটনাগুলো হচ্ছে আমি এইজন্য বললাম যে আপনি ধরেন পাম্পের সামনে প্রায় ধরেন এখন কিলোমিটার পার হয়ে গেছে রাইট, মোটরসাইকেল লম্বা হতে, হতে। অথচ আপনি বলছেন যে তেলের কোনো সংকট নাই। আবার একই সঙ্গে আপনার তেলের মজুত ধরা পড়ছে রাইট, কোন বিভিন্ন জায়গাতে। এই কারণে আমি বলব যে আমাদের এই গভর্নমেন্টের সিস্টেমটা যদি না থাকে, আমরা যদি জনগণের প্রতি ট্রু সেন্স এ যদি অ্যাকাউন্টেবল না হতে পারি, আমার মনে হয় না আমাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করবে। তবে সরকার কার্যকরী পদক্ষেপের জন্য আমি সবার আগে এক্সপেক্ট করব যে সরকার আগে রিকগনাইজ করবেন যে ক্রাইসিসটা আছে এবং আরেকটা জিনিসও আমি জুলাইয়ের পরবর্তী আশা করেছিলাম সেটা হচ্ছে যেকোনো ন্যাশনাল ইমার্জেন্সি সিচুয়েশন এ অল পার্টি একটা কনভেনশন হবে। রাইট, আ এটা আমি জানি না কেন তারা করছেন না। এখন তো আমরা দেখছি যে হরহামেশাই আমাদের লিডার অফ দ্য অপোজিশন এবং আপনার লিডার অফ দ্য হাউস একসাথে বসছেন, নামাজ পড়তেছেন, এক ঘরে বসতেছেন। তাহলে তো অনেক দূর এগিয়েছে। এখন যদি তারা একটা অল পার্টি কনভেনশন করেন তাহলে যেটা হয় যে এক্সপার্ট তো আসলে সব এক দলের না। একটা দেশের এক্সপার্ট থাকে সব দলের ভেতরে। আবার অনেক এক্সপার্ট থাকে যারা আপনার নন পার্টিজানও হয়। রাইট, তাদের রিকমেন্ডেশনস গুলো যদি সরকার নেয় তাহলে আমি বলব যে তাদের পক্ষে ইফেক্টিভ ইনিশিয়েটিভ গুলো নেওয়া সহজ হবে। রাইট। তেলের সংকট নিয়ে কথা বলছিলাম জি। এবং আমরা দেখেছি বাংলাদেশে একটা ওয়েল রিফাইনারি আছে। গত ৫৫ বছরে জ্বালানি তেলের ব্যাপারে আমার মনে হয় লং টার্ম কোনো প্ল্যান না থাকা এবং তেলের মজুদের সংকট কি সরকারগুলো বড় ধরনের ব্যর্থতা নয় আসলে। এবং এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কি? আপনি আ খুবই আমি একটু আগে ওই কথাটা বললাম যে আসলে আমাদের সরকার যদি আসলে জনবান্ধব বা অ্যাকাউন্টেবল না হয়, তাহলে এরকম পরিস্থিতি হবে। দেখেন একটা আপনি তেল রিফাইনারির কথা বলছেন, ইস্টার্ন ওয়েল রিফাইনারি বলে। রাইট, এটা কিন্তু আজকের কথা না। এটা হয়েছে 1968 এ পাকিস্তান আমলে এবং such a tragedy আপনি দেখেন। মানে এটাকে আমরা কি বলবো? আইরনি। সেটা হচ্ছে যে আ লিবারেশন এর পরে এতগুলো বছর আমরা 2nd কোনো রিফাইনারি আমরা তৈরি করতে পারিনি। শুধু তাই না, 2nd একটা ইউনিট করার কথা ছিল, এটাও করা যাচ্ছে না। এখন এটাতে আপনি যেটা বলছেন, এটার প্রবলেম কি আমি আপনাকে বলি। ১ম হলো এইখানে শুধু পরিশোধিত তেল নিয়ে কাজ করা হয়। এটার আবার লিমিটেশন আছে যেটা আছে। ধরেন অ্যাম আমি যদি আমাদের দর্শকদের জন্য বলি, নরমালি আমরা যে শব্দটা আমরা খনি থেকে যে তেলটা পাই, এটাকে বলা হচ্ছে ক্রুড অয়েল। হুম, বাংলা করলে হয় অপরিশোধিত তেল। কিন্তু আমাদের এই রিফাইনারিতে শুধু পরিশোধিত রাখা যায়। তার মানে হচ্ছে অপ আমরা যখন তেল কিনি, ওই অপরিশোধিতটাকে আবার পরিশোধিত করতে হয়। রাইট, সো এটাতে আমাদের একটা ডবল টাকা চাচ্ছে মানে বাড়তি টাকা যাচ্ছে। ২ নম্বর হচ্ছে খুবই সারপ্রাইজিং সেটা হচ্ছে যে আমাদের অনেকেই বলছেন যে সরকার জমাবে না, তেল মজুত করে না কেন? তেল মজুদের জায়গা নেই। পৃথিবীর সকল দেশে কমপক্ষে ৩ মাসের তেল মজুত করার ক্যাপাসিটি আছে। আমাদের এখানে সরকার চাইলেও পারবে না। কারণ তার রাখার জায়গা নেই। সো আপনি বড়জোর ১০, ১৫, ২০ ডেজ এর বেশি আপনার তেল রাখার মতো আমাদের এখানে কোনো ক্যাপাসিটি নেই। এখন এটা কেন হলো না যদি বলেন তাহলে আমি বলব এটাই হচ্ছে ট্র্যাজেডি যে আমাদের গত ৫৫ বছরে স্বাধীনতা যুদ্ধের পরে বা আমাদের এই ৭১ সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের সরকার যারা এসছিলেন তারা আসলে দেশের জ্বালানি নীতি, জ্বালানি অবকাঠামো, তেলের মজুত, তেলের পরিশোধন এবং নতুন, নতুন আপনার তেল খনি বলেন সেগুলো এক্সপ্লোর করা বা এক্সট্রাক্ট করা যেভাবেই বলেন এগুলো নিয়ে আসলে তাদের কোনো সুনির্দিষ্ট পলিসি, সুনির্দিষ্ট কার্যক্রম ছিল না। আমি মনে করি এখন যে গভর্নমেন্ট এসছে তাদের কাছে আমাদের কতটুকু আমরা চাইবো সেটাই জানি না। তাদের বৈশ্বিক পরিস্থিতি তো তাদের অনুকূলে নেই। তারপর আমি মনে করি বাংলাদেশকে যদি এর থেকে বের হতে হয় তাহলে to get rid of this crisis তাদেরকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই মজুদ ক্যাপাসিটি বাড়াতে হবে। ২ নম্বর হচ্ছে অপরিশোধিত তেল নিয়ে আসতে হবে। ৩ নম্বর হচ্ছে অল্টারনেটিভ সোর্স আপনার খুঁজতে হবে। রাইট, আপনি যাদের কাছ থেকে তেল কিনেন বা আনেন তাদের বাইরেও কিছু থার্ড পার্টির সাথে কানেকশন করতে হবে। আরেকটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এটার উপর আমাদের এমফাসিস করতে হবে। বিশেষ করে ট্র্যাডিশনাল গ্যাস, তেল এখান থেকে ডিপেন্ডেন্সিটা কমিয়ে আরো কিছু যদি সোলার এবং হচ্ছে আপনার কোলও তো লিমিটেড। তো যতটুকু পারা যায় অন্যান্য বিভিন্ন যে এনার্জি গুলো আছে এগুলোর উপর ডিপেন্ডেন্সি করে আমরা একটা ক্রাইসিস কারণ আগামীতে যেই সময়টা আসবে এই সময়ে আমরা শুধু জ্বালানি বলছি আমার ধারণা খাবার পানিরও সংকট হবে। রাইট, সো আপনাকে একটা লং টার্ম একটা
ভিশন নিয়ে আপনাকে কাজ করতে হবে যেখানে আপনি সম্ভাব্য খাবারের পানি, তেল এবং ফুড সেগুলো হিউজ আমার ধারণা এক্সপেনসিভ হয়ে যাবে। কারণ এগুলো প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। রাইট। কৃষকের সেগুলো আপনাকে রিকভারি করার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। I think there are lots of things to do, but Yeah, yeah, আমরা দেখি যে গভর্নমেন্ট they are I think more engaged with the discussion of constitution and রাইট, all these রাইট। issues. এটা একটা আরেকটা হচ্ছে যে আমাদের ট্র্যাডিশনাল মাইন্ডসেটের বাইরে তো আমরা যেতেই পারছি রাইট। না। ফলে এইটা এজন্য একটা আমি একটা বললাম একটা যে কনস্ট্রাকটিভ গভর্নমেন্ট বা রাইট। কনস্ট্রাকটিভ যে প্ল্যান সেটা প্ল্যান কোথায়? সেটা ছাড়া হবে না এবং রাইট, এই জায়গাগুলোতেই আ দেখেন আমি এখানে আপনার একটা ইরানের আরেকটা আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলি। ইরান বা এই টাইপের দেশগুলোর ভালো লাগার জায়গা হচ্ছে তারা তাদের যেকোনো উইকনেস বা লুপ হোলস নিয়ে তারা কিন্তু এনালাইসিস করে এবং তারা এটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। হুম। যেমন আমি আপনাকে একটু And আগে they jump into the রাইট, problem রাইট ওই এবং জায়গাটা এই থেকে। জায়গাগুলোতে আমি লাস্ট কবে যেন একটা লেখা লিখেছিলাম এই বিষয়ে আপনার এই মানে যখন অ্যা ইরান-ইরাক যুদ্ধ হয়, ওই সময়ে আপনার ফরেন পলিসিতে তখন মাত্র ইরানের বিপ্লব হয়েছে। রাইট, 79 তার পরপরই ২-৩ বছরের মাথায়। এবং সে সময় সাদ্দাম হোসেন যিনি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, উনি খুব অ্যাডভান্টেজেস একটা পজিশনে আছেন বিকজ তার রাষ্ট্র তো দাঁড়ানো। রাইট, তো উনি করলেন কি? উনি এই যুদ্ধের পুরোপুরি ক্রেডিটটা উনি নিজের ঘাড়ে নিয়ে উনার একটা ভালো একটা ডিপ্লোমেসি উনি সে সময় করলেন। ফলে ওয়ার্লড ওয়াইড সাদ্দাম হোসেনের ইমপ্রেশন ভালো হলো। যদিও রাইট, ইরান সে সময় কিন্তু ভিকটিম ছিল, হোয়াটএভার। যেটা ঘটলো এইটা ইরান তো ৮ বছরের যুদ্ধটা কন্টিনিউ করলো এবং বাই দ্য ওয়ে এটা বলা দরকার। ইরানের কিন্তু লম্বা সময় যুদ্ধ করার রেকর্ড আছে। এক্সপেরিয়েন্স অভ্যাস আছে। আছে তাদের। এরপরে তারা যেটা করলো, তারপরে তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিল। সেটা হচ্ছে যে এই যে ডিপ্লোমেসিতে আমাদের যে উইকনেস এটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এরপর তারা লোক তৈরির প্রকল্প নিল। যেটার কারণে আমরা ধরেন 2015 এ আমরা যে নিউক্লিয়ার ডায়ালগে সাকসেসটা দেখলাম হুম, জাভেদ জাফরি যখন ফরেন মিনিস্টার ছিল। তারপর ইব্রাহিম রাইসির সাথে প্লেন দুর্ঘটনায় হেলিকপ্টার দুর্ঘটনায় যিনি মারা গেলেন হোসেন আমির আব্দুল্লাহিয়ান। হি ওয়াজ ওয়ান্ডারফুল ফরেন মিনিস্টার। এখন যিনি আব্দুল্লাহ আব্বাস আরাকচি। আপনি দেখেন মানে স্টেপ বাই স্টেপ তাদের লোক আসছে। তো এই যে ম্যান পাওয়ার তৈরি করবার একটা ধরেন একটা তাদের কৌশল সিস্টেম। অথবা প্রযুক্তি এটা রাইট, আমাদের কিন্তু এরকম করে ধরেন আপনি একটা এরশাদ আমলের একটা ঘটনা বা আওয়ামী লীগ আমলের একটা ঘটনা থেকে আপনি শিখবেন। শিখে এখান থেকে আপনি একটা কাউন্টার একটা মেজার্স নিবেন যাতে করে এই ধরনের সিচুয়েশন ভবিষ্যতে আমরা না পড়ি অথবা পড়লেও ফেস করতে পারি। এরকম ইনিশিয়েটিভ আমাদের দিক থেকে আসলে হয় না। রাইট। যার কারণে হয় কি আমরা বছরের পর বছর একই সমস্যার ভেতরে একই আমরা সার্কেলে একই লুপের রাইট মধ্যে ঘুরতে থাকি। জি। এখনো ধরেন আমি ওইটাই দুষ্টুমি করে বলি যে ধরেন আপনি এত কিছু হলো, এত সংস্কার হলো, এখনো কিন্তু যদি আপনার ১ ঘন্টা বৃষ্টিপাত হয় তো ঢাকা শহরে আমাকে নৌকা নিয়ে চলতে হবে। রাইট, সো দ্যাটস দ্য রিয়ালিটি আরকি। ইয়েস। আবার একটু যুদ্ধে ফিরে জি, যেতে চাই। প্লিজ। ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে আ জানতে চাই ইরানের আসলে কৌশলটা কি? এবং ইরানের সফলতাটা আসলে কোথায়? ওকে। আ এটা খুবই ইন্টারেস্টিং আমার জায়গা থেকে। দেখেন ইরান হচ্ছে আমি বলব যে যেটাকে আমি বলেছি যে যেটা এক্সপার্টরা এখন বলছেন যে ইরান আমেরিকাকে এভাবে মোকাবেলা করার জন্য কম করে হলেও লাস্ট 30 ইয়ার্স ধরে তারা প্রিপারেশন নিচ্ছে। এবং এটার একটা বড় নমুনা তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তাদের আমি যদি বলি ১ম এ তাদের যে এয়ার স্ট্র্যাটেজি যেটা, সেটা হলো যে ধরেন তারা তাদের যত স্যাংশন এর ভেতরে ছিল, তা এখনো আছে। তারা প্রায় যত ৪০-৪৫ বছর যাবত তারা স্যাংশন এ আছে। ফলে তাদের যে অ্যাপ্রোচটা থাকে সেটা হচ্ছে যে তারা খুব বেশি এক্সপেন্স করতে পারে না, ব্যয় করে স্পেন্ড করতে পারে না। ফলে আমেরিকারা যেমন ধরেন অনেক টাকা দিয়ে একেকটা ধরেন হেলিকপ্টার প্লেন বানায়। ইরান কিন্তু ওই ধরেন মিসাইলে গেছে যেটা অতটা খরচ না কিংবা ধরেন শাহেদের মতো তারা ড্রোনে গিয়েছে যেগুলো অতটা খরচ না। এটা হচ্ছে তাদের একটি স্ট্র্যাটেজি। আমার মনে হয় তারা ইমপ্যাক্ট বেসিস রাইট। তাদের কাজগুলো এরপর ২ করেছে। নম্বর হচ্ছে আপনার ধরেন নৌবাহিনীতেও তারা দেখবেন যত বড়, বড় ফ্লিট তারা তৈরি না করে, তারা ছোট, ছোট অপারেশন চালানোর মতো তারা আপনার ওই টর্পেডো দিয়ে, মিসাইল দিয়ে এবং মিসাইল বহনযোগ্য যে কাজগুলো এগুলো তারা করেছে। আবার স্থলতেও যদি আসেন তাহলে দেখবেন যে এখন তো তাদের দেখলাম ১ কোটির উপরে তাদের রেজিস্ট্রেশন করেছে মিলিটারিতে তাদের এই জয়েন করার জন্য যুদ্ধে। এর বাইরে তাদের কিন্তু রেগুলার মিলিটারি ফোর্স আছে। আবার রিভলিউশনারি স্পিরিটটাকে আপহোল্ড করার জন্য তাদের একটা আইআরজিসি আছে, হুম, ইসলামিক হুম। রেভলিউশনারি গার্ড কর্পস যেটাকে বলে। ওইটা দিয়েও তারা কন্ট্রোল করে। ফলে তাদের একটা মাল্টি ডাইমেনশন আছে। এরপরে ধরেন লিডারশিপ কিন্তু তারা করেছে অনেকটা ডিসেন্ট্রালাইজড। হুম, হুম। তাদের কিন্তু কোনো একজন নেতা বা কোনো একজন কমান্ডার মারা গেলে কোনো কার্যক্রমে প্রভাব পড়ে না। তাদের রাইট। এটা একটা সিস্টেম করা আছে এবং ইভেন অনেকগুলো প্রভিন্সে তাদের অটোনমি দেওয়া আছে। তারা নিজেরা তাদের এই অপারেশনগুলো চালাতে পারে এই। এবং আরেকটা হচ্ছে বলব যেটা মিসাইল সিটি। এই রিসেন্টলি একজন ইরানের ব্যক্তি বলেছেন যে আমরা যদি
যতগুলো মিসাইল সিটি আমাদের আছে, আমরা যদি প্রত্যেক সপ্তাহে একটা করে ওপেন করি ২ বছর লাগবে আমাদের সবগুলো মিসাইল সিটি ওপেন করতে। তো ইরান তো আসলে আনবিলিভেবল। ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে ভৌগোলিক জায়গা থেকে হিসাব করলে। এবং মরুভূমি আছে, গরমের এলাকা আছে, বরফের এলাকা আছে, অনেক কিছু। ফলে ইরানের একটা আপনি যেটা বললেন যে এফেক্টিভ, সে জায়গাটা আমি একটু বলি। এটাকে যে এখনকার ওয়ার এক্সপার্টরা বলতেছেন হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ার। হু, হু। মানে যখন দুটো বাহিনী সমান, সমান হয় না, তখন যেটা আন্ডারডগ থাকে বা কিছুটা দুর্বল থাকে, ওরা যেটা করে সেটা হচ্ছে তারা সরাসরি ওকে হারাতে যায় না। তারা চেষ্টা করে হচ্ছে কত বেশি ক্ষতি করা যায়। রাইট। এবং এবং কত অলরেডি লেংদি করা যায়। রাইট, কত লেংথি এবং কত এবং দেখেন আমেরিকার কিন্তু আমি বলব যে একদম যুদ্ধের ১ম ৭ দিনেই $৬০০ বিলিয়ন খরচ হয়ে গেছে। এবং গতকালকে ট্রাম্পকে হাউসে দিতে হয়েছে একটা কত ট্রিলিয়নের যেন একটা ডিফেন্স বাজেট। তো এটা সে দিতে পারে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের তো চাপ পড়তেছে এবং এই চাপটা ইউএসএ কে ডিল করার জন্য তখন আবার অন্য জায়গা থেকে অনেক কিছু স্পেন্ড করতে হবে। আবার আমেরিকার জন্য আরেকটা বড় বোঝা হচ্ছে ইসরায়েল। হু, হু। কারণ ইসরায়েলকেও তাকে আপনার চালাতে হবে। তাকে এই যে আপনার গাজা, লেবাননে যুদ্ধ চালাবার জন্য তাকে যেমন এক ধরনের মিলিটারি মানে ইকুইপমেন্টস দিতে হবে। এট দ্য সেম টাইম ইসরায়েলের তো আপনারা দেখছেন, আমরা দেখছি সবাই যে ইনফ্রাস্ট্রাকচারাল একটা ভালো ড্যামেজ হচ্ছে। হু, হু। ফলে ইসরায়েলকেও আপনার রিপেয়ার এবং রিকনস্ট্রাকশন এর জন্য তাদেরকে একটা টাকা দিতে হবে। সেই পুরো লোডটা কিন্তু আমেরিকার উপরে যাবে। সো ট্রাম্প হয়তো তার ইগো দেখাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো আমেরিকাকে এই ধাক্কাটা অনেকদিন সামাল দিতে হবে। এমনও হতে পারে এই যুদ্ধের ফলশ্রুতিতে আজকে হোক, ১ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, এই পেট্রোডলার কেন্দ্রিক যে আমেরিকার যে আধিপত্য ওয়ার্লড ওয়াইড, তাদের যে সুপেরিয়রিটি, এটা হয়তো কোলাপস করে যেতে পারে। অলরাইট। আমরা এই যুদ্ধের পরে আমরা মানে যুদ্ধ চলাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের অ্যাজাম্পশন তৈরি হয়েছে। একটা হলো আমরা ভাবছি ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে। হু, হু। কারো মতে ইরান, রাশিয়া, চায়না তারা হয়তো একটা অ্যালাই হবে। অন্যদিকে হয়তো আমেরিকা উইল বি হুম, ডেস্ট্রয়েড অ্যান্ড মেবি ইসরায়েল উইল গেট ইন দ্য পাওয়ার কোনোভাবে। হুম। গ্রেটার ইসরায়েলের যেই কনসেপ্টটা কনসেপ্ট। আছে। আ আমরা আসলে জানতে চাই ওভারঅল কি মনে হয়? আমরা কি আসলে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার এর দিকে যাচ্ছি? নাকি এটা হতে আসলে আরো অনেক সময় বাকি? না, একটা চেঞ্জ আমি আপনাকে প্রোগ্রামের শুরুতেও বলেছিলাম। একটা চেঞ্জ আসলে হবে। মানে যুদ্ধ যদি আজকে এই মুহূর্তেও শেষ হয়ে যায়, পৃথিবীর কখনো আগের অবস্থায় যাবে না। হু, যাওয়ার হু। মতো অবস্থা নাই। কারণ হচ্ছে যে আপনি যত এরপরে যখন এক্সপোজ হবে, রিভিলড হবে যে আপনার ড্যামেজটা কতটুকু হয়েছে, তখন আপনি দেখবেন যে আসলে কোনোভাবে এটা রিকভারি করার মতো অবস্থা নেই। একটা জিনিস কি আপনার রাশিয়ার একটা রোল কিন্তু আম আলী লারজানি, যিনি পরবর্তীতে শহীদ হয়েছেন, উনিও কিন্তু স্বীকার করেছেন এবং রাশিয়ার তরফ থেকেও বলা হয়েছে যে রাশিয়ার বিভিন্ন ধরনের প্লেন অ্যা আপনার ইরানে ল্যান্ড করেছে। তো ইরানে ল্যান্ড করেছে। এর বাইরে রাশিয়ার আরো কিছু সহযোগিতা আছে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। ২ নম্বর হচ্ছে চায়নার কিন্তু রোল ওভারঅল প্রকাশ্যে দেখা যাচ্ছে না। হু, হু। কিন্তু আপনি দেখবেন অনেক জায়গাতেই তেলের দাম দেওয়ার ক্ষেত্রে চীনের যে মুদ্রা ইয়েন চীনের যে মুদ্রা সেখানে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে তার মানে এখানে চীনের সাথে এখানে কোনো একটা আর্থিক একটা হিসেব আছে যেটা আমরা আসলে, এগুলো সব অন্তরালের খেলা। আপনার নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্ট আছে কিম জং উন, উনিও কিন্তু ইরানের ব্যাপারে একটা লাইসেন্স দিয়েছেন এবং ইরানকে কোনো ধরনের উনি বলেছেন হেল্প করবার ব্যাপারে। ফলে যেটা ঘটবে আগামীতে সেটা হলো আপনার অ্যান্টি আমেরিকান একটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে। হু, হু। কারণ আপনি খেয়াল করবেন ট্রাম্প কিন্তু গতকালও খুব রিগ্রেট করেছে এবং খুব বিরক্তি প্রকাশ করেছে জাপানের ব্যাপারে, সাউথ কোরিয়ার হু, ব্যাপারে। হু। উনি বলেছেন যে তাদের ওখানে আমাদের এত সৈন্য আছে। একজনের কাছে ৪৫,০০০, এক জায়গায় 50,000। উনি বলেছেন যে এদেরকে আমরা রাখছি সেখানে টু সেভ দেম ফ্রম নর্থ কোরিয়া। কিন্তু তারা আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। একই রোল কিন্তু স্পেনের ক্ষেত্রেও আমরা দেখছি। রাইট। স্পেনও করছে না। তারপর আপনার জার্মানির ক্ষেত্রে, ফ্রান্সের ক্ষেত্রে, ফ্রান্স গত ৩ দিন আগে একটা ভেটো দিয়েছে আপনার আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। সুতরাং নিরাপত্তা পরিষদেও কিন্তু ডিভিশন। আগে শুধু রাশিয়া ছিল। এখন রাশিয়ার পাশাপাশি আরো একাধিক দেশ নিরাপত্তা পরিষদে কিন্তু অ্যান্টি আমেরিকান হচ্ছে। প্লাস আপনি জানেন যে ট্রাম্পের একটা চরমভাবে নেটো বিদ্বেষী অ্যাপ্রোচ আছে। উনি রাইট। নেটোর সাথে থাকতে চান না। ফলে ইউরোপের লোকরা কিন্তু দেশগুলো কিন্তু ট্রাম্পকে নিয়ে সবসময় খুব ডিসকমফোর্ট ফিল করে। ফলে একটা পোলারাইজেশন হয়ে যেতে পারে এবং সেই পোলারাইজেশনটা আমি মনে করি যে আগামী বিশ্বে এটা খুব ভিজিবল হবে। এটা আর গোপন থাকবে না, এটা দৃশ্যমান হবে। এটা কি আসলে মাল্টি পোলারাইজেশন হবে না? হোয়াট ইস ইট? না, একটা হচ্ছে যে ধরেন এখনই বলা খুব কঠিন। হু, তবে হু। ধরেন একসময় যেরকম ২ টো সুপার পাওয়ার ছিল, এরপর তো সেই জায়গাটা নাই। কিন্তু তারপরও নাই বললেও ধরেন এখন যেমন আমরা বলি যে ওয়ার্লডে আমেরিকাই একমাত্র সুপার হু, পাওয়ার। হু। মানি
এখন যদিও ন্যাটোতে সরি জাতিসংঘে আপনার ৫ টা নিরাপত্তা স্থায়ী দেশ আছে নিরাপত্তা পরিষদে। কিন্তু পাওয়ার তো আসলে আমেরিকার বেশি। রাইট, এটা হয়তো আমার ধারণা কমে আসবে এবং কমে এটা দেখা যাবে যে অঞ্চল বেইজ একটা অথরিটি তৈরি হবে। ধরেন চীনা একটা ব্লক হতে পারে। তারপরে আপনার হচ্ছে ধরেন এই মিডল ইস্টে একটা ব্লক হতে পারে। ইউরোপের ওরা আবার ওনাদের স্বার্থে। কারণ কি? এবারের যুদ্ধ কিন্তু দেখবেন মিডল ইস্টার্ন দেশগুলো এবং ইউরোপিয়ান দেশগুলো অনেকেই একটা জিনিস ফিল করেছে যে আমেরিকা দিন শেষে কিন্তু আমেরিকার স্বার্থই দেখে, বড়জোর ইসরায়েলের স্বার্থ দেখবে। রাইট। এর বাইরে তারা আর কারো স্বার্থ দেখবে না। সুতরাং এটার কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা দেশ যারা এতদিন সো কল্ড আমেরিকার মিত্র দেশ হিসেবে পরিচিত ছিল, তারাও হয়তো তাদের এই আমেরিকার সাথে তাদের যে সম্পর্ক এটাকে হয়তো তারা রিথিঙ্ক করবে এটার ব্যাপারে। রাইট। আ ইরানের এই যে যুদ্ধের সফলতা দেখে আমরা দেখেছি হুম, হুম, ইউক্রেনও রাশিয়ার যে বিভিন্ন তেল, হুম, গ্যাস ফিল্ড আছে সেখানে আক্রমণ করে তারা অনেক ক্ষতি সাধন করেছে। হুম, এবং সেটা জ্বালানি সংকটকে আরো তীব্র করছে। ডেফিনিটলি। এ ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। হ্যাঁ, ওইটা অবশ্য আমাদেরকে যতটা না এফেক্ট করবে তার থেকে বেশি ইউরোপে। কারণ ওখানে যে নর্ড 2, নর্ড 1 কিছু গ্যাসের লাইন আছে আপনার রাশিয়া থেকে ডিরেক্ট আপনার এগুলো যায়। এগুলো নিয়ে হচ্ছে কি এগুলো অন্তরালের অনেক হিসাব আছে। ধরেন ইরানে যেমন স্যাংশন থাকার পরও ইরানের তেল তো অনেক দেশই নিয়েছে। রাইট, থার্ড পার্টির মাধ্যমে নিয়েছে বা প্রক্সির মাধ্যমে নিয়েছে। রাশিয়ার উপরেও কিন্তু এই ধরনের একটা স্যাংশন আমেরিকার আছে এবং রাশিয়া থেকে কেউ প্রকাশ্যে যদি আপনার কেউ তেল নেয় বা এগুলো জ্বালানি নেয় তাহলে সে তার এগেইনস্টে কাটসা একটা চুক্তি আছে স্যাংশন। এই স্যাংশনটা সে অবরোধ করে সিএটিএসএ। তো আপনার দেখা যাবে যে এই কারণে অনেকে নিতে পারে না। কিন্তু মানে প্র্যাকটিক্যালি রাশিয়ার এটার উপরে কিন্তু অনেক দেশ ইউরোপের জার্মানি সহ ফ্রান্স সহ অনেকগুলো দেশ নির্ভরশীল। সুতরাং ইউক্রেন যে ইনফ্রাস্ট্রাকচারাল বা যেটা আপনি বললেন যে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে আঘাত করলো, এটার খেসারত দিবে ইউরোপিয়ান দেশগুলো এবং অলরেডি সেখানে আপনার এই শীতের সময় তাদের তো হিটার ছাড়া হয় না। রাইট। তো তাদের অলরেডি এগুলোর প্রাইস হিউজ বেড়ে গেছে এবং আপনার এগুলো আগামীতে তারা কিভাবে সামাল দিবে দেখা যাচ্ছে একেকজনের হাউস রেন্ট, তারপরে ধরেন হাউসের কস্ট, তারপরে ধরেন গ্যাসোলিনের যে প্রাইস এগুলো অনেক বেড়ে গেছে এবং নাগরিকদের উপরে আমি মনে করি যে ধরেন জীবনযাত্রার ব্যয়টা ইউরোপে কিন্তু গত ২-৩ বছরের মধ্যে প্রায় শতাংশ, প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। হু, হু। আ আপনি নিজেদের লোকদের মাধ্যমেও খোঁজ নিলে দেখবেন যে যার বাড়ি ভাড়া হয়তো ধরেন মানে যে টাকা ছিল তার থেকে ডবল হয়ে গেছে এবং এত এক্সপেনসিভ হয়ে যাচ্ছে এর মূল কারণই হলো এই অবকাঠামোগুলো খাতে যে হামলাগুলো করা হচ্ছে এবং আমি মনে করি দা মানে একটা ইন্টারেস্টিংলি বলি ধরেন ছোটবেলায় আমরা যখন এই টাইপের কথা শুনতাম মানুষ আম আবার ধরেন শেষ দিকে নাকি আপনার সেই সব পুরোনো যুগের জিনিসপত্র, অস্ত্রপাতি বল্লম দিয়ে ব্যবহার যুদ্ধ করবে করবে, হ্যাঁ। ঘোড়ায় চড়বে। আমি যখন ট্রাম্পের টুইট পড়লাম যে শিরানকে আবার স্টোন এজে নিয়ে যাবে রাইট। এবং যখন এখনকার সময় দেখছি যে আসলে প্লেনের আপনার এত এই আপনার যেটা জেট ফুয়েল বলে এটার প্রাইস এত বেড়ে গেছে যে প্লেন উড়া কঠিন হয়ে যাচ্ছে বা ভাড়া বাড়বে। তো এরকম করতে, করতে যে একটা সময় হয়তোবা এরকম হতে পারে যে আসলেই মানুষের ওইরকম কোনো অনেক বাসাতেই দেখছিলাম এখন মাটির চুলা আবার শুরু হয়েছে গ্যাসের রাইট। ক্রাইসিসের কারণে। তো হতে পারে অনেক কিছুই হতে পারে আগামী দিনগুলোতে। এবং টেকনোলজি মানে ডেস্ট্রয় করার ব্যাপারেও একটা অভিমত আমরা জানি রাইট, যে রাইট। ধ্বংস হয়ে যাবে এবং ইরানকেও আমরা দেখেছি তারা আমেরিকার যেই বড় কোম্পানিগুলো হুম, আছে, হুম। টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে রাইট। সেগুলো তারা মানে হিট করবে সেখানে। হিট করছে। এটা নিয়েও রাইট। কথা হয়েছে। জি, রাইট। ফর এক্সাম্পল যদি Facebook এর ডেটা সেন্টারে হুম, তারা আঘাত করে হুম, বা Amazon এ, হুম। তাহলে সেটা তো ডেফিনিটলি আমার কাছে মনে রাইট। হয় যে একটা এবং হিউজ আপনি খেয়াল করে দেখবেন এই যে আঘাতগুলো তারা মিডল ইস্ট দেশগুলোতে করেছে এগুলো কিন্তু সিভিলিয়ান জায়গায় না। হ্যাঁ, হ্যাঁ। যেমন ধরেন প্রতিটা জায়গাতে ২ টো জায়গা তারা টার্গেট করেছে। একটা হচ্ছে যেই দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, হু, হু। সেই জায়গাগুলোতে শুধু ঘাঁটিটাতে আক্রমণ করছে ইরান। আরেকটা হলো সিআইএ এর কিছু অফিস আছে। রাইট, সেই জায়গাগুলোতে তারা অ্যাটাক করছে এবং আপনি যেটা বললেন যে ডেটা সেন্টারগুলোতে যদি তারা আগামীতে হিট করে, তাহলে কিন্তু পুরো বিশ্বে টেকনোলজি চলাচল মানে কাজকর্ম করার ক্ষেত্রেই যেমন আমরা তো এখন এআই এর উপর খুবই ডিপেন্ডেন্ট। তো দেখা যাবে যে একটা বড় ধরনের ধাক্কা আসতে পারে। রাইট। আ আমেরিকার যিনি যুদ্ধমন্ত্রী, জি, উনি এটাকে ধর্মযুদ্ধ বলে ফ্রেম করছে। আমরা রাইট। রিসেন্টলি দেখছি। এটা কি আসলে তারা ধারণ করে নাকি তারা তাদের যে সৈন্য আছে তাদেরকে উৎসাহিত করবার জন্য কৌশল হিসেবে নিয়েছেন? এট দ্য সেম টাইম এটাও জানতে চাই যে তারা যদি এটাকে ধর্মযুদ্ধই বলে থাকে তাহলে হোয়াট অ্যাবাউট লিবারালিজম? ডেমোক্রেসির মানে ওরা যেটা ধারণ করে সেটা কি আসলে জাস্ট একটা ধোঁকা? শেষেরটা দিয়ে শুরু করি। আপনার আমেরিকাতে একটা প্রোটেস্ট হচ্ছিল, ডেমনস্ট্রেশন প্রোটেস্ট যেটার টাইটেল ছিল হচ্ছে 'নো কিংস' রাইট। এবং প্রতিটা স্টেটে তারা এটা করেছিল।
এটা মূলত যেটা তারা বলতে চেয়েছিল এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে যে, আমরা প্রেসিডেন্ট নির্বাচন করেছি, কোনো রাজা নয়। হুম, রাজা হুম। আমাদের উপরে রাজত্ব করবে বা আমরা এরকম তার প্রজা হয়ে থাকবো, এটা তারা মানত। কিন্তু দেখেন আ ২-৩ দিন করার পরে খুবই ম্যাসিভ আমাদের এখানে যেমন আওয়ামী লীগ যেভাবে করেছিল, তার থেকে ওরকম মনে হচ্ছে যে আমেরিকা যেন একদিনে ফ্যাসিবাদী একটা শাসনের দিকে চলে গেছে। এভাবে তারা ডেমোলিশ করেছে পুরো ডেমনস্ট্রেশন গুলোকে এবং এগুলোকে আর তারা হতে দেয় নাই। সো অলরেডি আপনি যেটাকে বলছেন লিবারালিজম, ডেমোক্রেসি আমি বলব সেটা আন্ডার থ্রেট এবং এইটা প্রতিবার ট্রাম্প আসলেই হয়। আপনি যদি ট্রাম্পের গতবারের নির্বাচন না মানার পরে ক্যাপিটল হিল সহ বিভিন্ন জায়গায় তাদের যে আক্রমণ এবং ঠিক মানে বিভিন্নভাবে আপনার ধরেন আ মানুষ হত্যা থেকে শুরু করে ভাঙচুর, তারপরে আপনার আর্সন যেভাবে তারা ফায়ার করেছিল, অগ্নিসংযোগ করেছিল। এগুলো আমেরিকা এর আগে কখনো দেখে নাই। রাইট। অন্ততপক্ষে সাম্প্রতিক বছরগুলোতে। এবার আবার সেটা হচ্ছে। তার মানে হচ্ছে যে আমেরিকার এটা আসলে আমি বলব যে এটা একটা মুখোশ। যেটা কিছু হলে এখন এটা ট্রাম্পের আমলে এটা খসে যাচ্ছে। মুখোশটা খসে যাচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে আমেরিকার শাসকরাও আসলে এক ধরনের অটোক্রেট হয়ে উঠছেন, ফ্যাসিস্ট রাইট। হয়ে উঠছেন। সেকেন্ড আপনি যেটা বললেন সেটা আমেরিকার এখন যিনি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, উনি যখন এর আগে ইলেকশনে ক্যাম্পেইন করছিলেন, সে সময় তিনি এটা বলেছেন। আমি ওইটা শুনেছি এবং ওইটা এখন খুব ভাইরাল হয়েছে আবার নতুন করে। উনি মূলত বলেছিলেন যে, উম ইরান এমন একটা ওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান ইস প্রিপেয়ারিং ফর অ্যান আল্টিমেট ওয়ার। যে এখানে ইসলাম ভার্সাস এন্টায়ার ওয়েস্ট ২ পক্ষ। এবং সেখানে বলেছিলেন যে, দ্য 12th ইমাম, যেটা শিয়াদেরকে মিন হুম, করে উনি বলেছিলেন, ইমাম মাহদি। তার নেতৃত্বে একটা যুদ্ধ হবে এবং দ্য ওয়েস্ট উইল বি ডিফিটেড। এটা উনি বলেছিলেন। তো আমরা আ আমাদের হাদিস গ্রন্থেও একইভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর, আ বংশধারম্পরায় ওখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে উনি এই যত ধরনের তাগুতি শক্তি আছে এদেরকে উনি পরাজিত করবেন এবং পৃথিবীতে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। সো এটা মিলে যায়। সো যেটা হয় আপনি যেটা বললেন যে এটা তারা কি জন্য বলছে? আমার যেটা ধারণা ওয়েস্টের মধ্যে যারা আপনার কিছুটা উম বাইবেল পড়েছে বা যাদের তাওরাত সম্বন্ধে আইডিয়া আছে এবং যারা ইসলামিক এই আমাদের লাস্ট এরা আখেরি জামানা সম্বন্ধে যাদের কিছুটা পড়াশোনা আছে, তারা হয়তো একভাবে এই বিষয়গুলোকে দেখবেন। এবং আমি এটা নিয়েও আপনার মানে প্রসঙ্গক্রমে বলে আমি ফেসবুকে লিখেছি যে নেতানিয়াহু এই ব্যাপারে খুব পড়াশোনা করেন হুম, হুম। এবং নেতানিয়াহুর যেকোনো পদক্ষেপ আমি এটা লিখেছি যে আইদার অতীতের কোনো রিভেঞ্জ নেয়ার জন্য হুম, হুম। অথবা ভবিষ্যতে যেহেতু ইমাম মাহদি বা ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদি আলাইহিসসালাম এরপরে ঈসা আলাইহিসসালাম তারপরে তার সাথে ফাইট হবে দাজ্জালের। আমরা যেটাকে মসিহ বলছি ওরা তাকে অ্যান্টি মসিহ বলছে, দ্যা অ্যান্টি রাইট। মসিহ ক্যারেক্টার। এই দাজ্জালের জন্য তো তারা প্রতিদিন কামনা করতেছে। প্রতিদিন তারা ইনভোক করতেছে যাতে দাজ্জাল আসে এবং তারা যেন একটা 3rd টেম্পল বানাতে পারে। সেখানে আরো অনেক ইস্যু আছে। সো উনার প্রিপারেশনটা হচ্ছে দাজ্জালকে নিয়ে আসার জন্য এবং উনি জানেন ইরানকে উনারা কেন এত সিরিয়াসলি নেন, কেন অন্যদেরকে নেন না। কারণ ইরান হচ্ছে নিয়মিতভাবে প্রিপেয়ার্ড হয় টু বিকাম অ্যান সোলজার অফ ইমাম মাহদি অ্যান্ড হিজ রাইট। ফোর্স। সো ইমাম মাহদি ভার্সাস অ্যান্টি মাসিব ওই ফাইটটা যেহেতু ওইখানে হবে, ফলে ওরা ইরানকেই টার্গেট করবে। কারণ তার ফাইটটা তো এই জায়গায় এবং এটা যেহেতু ওই যে খোরাসান থেকে যেটা আসার কথা আমাদের হাদিসে এবং এসছে। দাজ্জাল এবং ইমাম মাহাদি দুজনেই তো আসলে ইরানের ২ টো স্টেট থেকে যে মানে দাজ্জালের তো পতন হবে কি ইসরায়েলের লুত শহরে। ওখানে তার গেটও আছে তারা সেখানে তারা বানিয়েছে। সো আপনার ধরেন দাজ্জালকে আমরা হাদিসে যেভাবে পড়েছি যে উনি ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে খুঁজবেন। বাট ফাইনালি দাজ্জালের এন্ড হবে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। হুম, তো যার কারণে আপনার মনে করেন এগুলো আমাদের রিলিজিয়াস আলোচনা আছে এবং আমি মনে করি যারা আম হাদিস পড়েন, বিশেষ করে শেষ জমানার হাদিসগুলো যারা জানবেন, তারা ইরানের এই যুদ্ধটাকে এত সরলীকরণ করতে পারবেন না। সো অ্যাজ মার্কো রুবিও যতটুকু পড়েছে সে তার মতো করে বলেছে। বেঞ্জামিন নেতানিয়াহু যতটুকু পড়েছে তাদের এটা তো অনেকটাই ডিস্টর্টেড। বাট তারা যতটুকু পড়েছেন তারা তাদের মতো বলেছেন। আমাদের এই ব্লকেও আমি বলব যে যারা শেষ জমানা সম্বন্ধে হাদিসগুলো পড়বেন তারা হয়তো এতটা সরলীকরণ করবেন না। বিকজ এটা আসলে একটা বড় ধরনের ওয়ার যেটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভবিষ্যদ্বাণী করে গেছেন। রাইট। আ এই যুদ্ধে আমরা মধ্যপ্রাচ্যে বেশ হামলা হতে দেখেছি। জি। আপনার কাছে কি মনে হয় যে মধ্যপ্রাচ্য ভৌগোলিক বা রাজনৈতিকভাবে কি আগের জায়গায় ফিরে যাবে? নাকি আমরা একটা নতুন মধ্যপ্রাচ্য পেতে যাচ্ছি? না, একটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যকে নিয়ে আমি শুরুতে একবার বলেছি যে তাদের রা রা যারা রাষ্ট্রনায়ক আছেন তারা এখন একটা ডিলেমার মধ্যে থাকবেন। রাইট। তারা কি করবেন? কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমেরিকার ঘাঁটিগুলো সেখানে থাকবে কিনা?
এই ব্যাপারে আমার মনে হয় যে মিডল ইস্টার্ন দেশগুলোকে খুব সিরিয়াসলি এবার ভাবতে হবে। কারণ দুটো বিষয়। একটা হচ্ছে যে আপনি নিজ দেশের মানুষকে তারা যে আ আরাম-আয়েশের মধ্যে রেখেছেন, সেটা তো তাদের একটা তেলের ক্ষেত্রে তাদের যে একটা superiority ছিল, সেটা তো অনেকটাই আপনার এবার ক্ষতিগ্রস্ত হবে এবং রাইট। হরমুজের কারণে ইরান সেটার উপর একটা আমি বলব যে একটা খবরদারি করার সুযোগ পাবে। ফলে ওইটাকে বেস করে তারা যেভাবে জনগণকে সুযোগ-সুবিধা তো অল্প দিচ্ছিল, নিজেরা নিচ্ছিল তার থেকে অনেক গুণ। এবং সেই নিজেদের যে বিলাসী জীবনযাপন, এখানে-সেখানে প্রাসাদ, একটার পর একটা প্রাসাদ। ওই প্রিন্সের নামে ৪ টা প্লেন, ওই প্রিন্সের নামে ১২ টা প্লেন, হ্যাঁ? এইভাবে তাদের যে বিলাসী জীবন। তো এই জায়গাতে তাদের একটা পতন হবে বলে আমি মনে করি। 2nd হচ্ছে তারা জনগণকেও সন্তুষ্ট করতে পারবে না, আবার ইরানের হুমকির মধ্যেও থাকবে যদি এই ঘাঁটিগুলোকে তারা রাখে। রাইট। সুতরাং তাদেরকে এই ঘাঁটিগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে। যদি মিডল ইস্টে থেকে কয়েকটা দেশও সাহস করে সিদ্ধান্তটা নিতে পারে, তাহলে আমি বলব যে ইসরায়েল হচ্ছে ধরেন যেহেতু এখান থেকে জিওগ্রাফিক্যালি আমেরিকার অবস্থান অনেক দূরে। হু, হু। তো ইসরায়েলকে আমি বলি হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপনিবেশ। তারা রাইট। এর মাধ্যমে নিজেদের এখানে তারা থাকে। সো যদি মার্কিন ঘাঁটিগুলো এখানে না থাকে তাহলে ইউএস কলোনি হিসেবে যে ইসরায়েল সেটাও কোলাপস করবে এবং তখন আমেরিকাকে টোটাল মিডল ইস্টের ব্যাপারে তখন তাকে নতুন করে ভাবতে হবে। কারণ তাহলে ইসরায়েলকে সে সিকিউর করবে কিভাবে? রাইট। সে যত কথাই বলুক, তার এই ঘাঁটিগুলো করার মূল কারণই ছিল যাতে সে ইসরায়েলের উপরে কোনো আঘাত আসলে তড়িৎ রেসপন্স করতে পারে। রাইট। তো সেটা যদি তার না থাকে তাহলে বড় ধরনের একটা চেঞ্জ আসতে এ পারে। এ এটা নিয়ে একটা স্টেটমেন্ট আমরা জি, বেশ অনেক জায়গায় অনেককেই জি, বলতে দেখছি। সেটা হলো যে, যদি আমেরিকান ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে না থাকে তাহলে মধ্যপ্রাচ্যের যে রাজাদের শাসন ব্যবস্থা, জি, জি, রাজতন্ত্র, জি, সেটা সম্ভবত খুব দ্রুত জি, কোলাপস করবে এবং সেটা নতুন কোনো জি, সিস্টেমের মধ্যে দিয়ে জি, যাবে। জি। এটাই হচ্ছে এখন আ মানে একটা জিনিস কি মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো আসলে ডেমোক্রেসি চর্চা হয় না। রাইট। জনগণের সেখানে কোনো রাইটস নাই। জনগণের আ সেই জায়গাগুলো এখানে যেটা হয় যে অ্যা রাজতান্ত্রিক এই শাসন ব্যবস্থা তো আসলে আমাদের একটা ট্র্যাজেডির মাধ্যমে ইসলামের রাইট। একটা ট্র্যাজেডির মাধ্যমে আজকের এই রাজতন্ত্রটা এই জায়গায় এসছে। সো এই রাজতন্ত্রটা খুবই আমি বলব যে destructive এবং suicidal এবং এইটা করে কি আপনি দেখবেন যে এই রাজতন্ত্রের যে শাসন ব্যবস্থা এরাই কিন্তু মুসলমানদের মধ্যে বিভিন্ন ব্লক তৈরি করে রাইট। তারপর নানা ধরনের ডিভিশন তৈরি করে রেখেছে যাতে করে তাদের এই শাসনটা যেন টিকে থাকে, টিকে রেজিমটা থাকে। যেন টিকে থাকে। এবং আরেকটা কথা আমি বলি, এখানে শুধু ডিভিশন না, এখানে আপনি জানেন যে ইউএইর মতো দেশগুলো যেটাকে আমি সব আলোচনার এক পর্যায়ে বলেছিলাম যে আমি আরব বিশ্বের ইসরায়েল বলি। এরা কিন্তু বহু বছর আগে ইখওয়ানের মতো এই দলগুলোকে কিন্তু ব্ল্যাক লিস্টেড করেছে অ্যাজ এ রাইট। টেররিস্ট অর্গানাইজেশন। সো এই যে জায়গাগুলো আছে তার মানে হচ্ছে যে আপনি সেইখানে মানে ইসলামকে আ নিয়ে কেউ যদি আপনি বলেন যে আপনি একটা রিভলিউশনারি চিন্তা করবেন অথবা কোনো ধরনের রেজিস্ট্যান্স হু, হু। মানে আপনি দখলদারদের বিরুদ্ধে কোনো ধরনের রেজিস্ট্যান্স কেউ তারা অ্যালাও করে না। অ্যাট দ্য সেম টাইম তারা মানে আমি বলব যে একই সঙ্গে তারা দখলদারদের ব্যাপারে তারা যে সফট কর্নারটা তারা দেখায়, এটাও আমি মনে করি যে এটা হচ্ছে শুধু তাদের এই ডাইনাস্টিটাকে টিকিয়ে রাখার জন্য। রাইট। তারা এইদিকে যেন তারা আরাম-আয়েশে জীবনটা পার করতে পারে। বাট সবকিছুরই একটা শেষ আছে। এটারও শেষ হবে ইনশাআল্লাহ। রাইট। আ ইরান তো বেশ আমেরিকান অনেকগুলো ঘাঁটিতে হামলা করেছে জি। মধ্যপ্রাচ্যে। বাট আমরা দেখেছি আরব আমিরাত, হুম, কুয়েত এবং বাহরাইন হুম, স্পেশালি এই ৩ টা এরিয়াতে হুম, তারা অনেক বেশি হামলা হুম। করেছে। কেন? এখানে যেটা হয় যে আপনার ধরেন আরব আমিরাতের ব্যাপারটা আমি বললাম যে আরব আমিরাতের তো টোটাল জায়গাতেই মোসাদ, সিআইএ এদের দ্বারা আপনার অসংখ্য আপনার গোয়েন্দাদের তৎপরতা খুব বেশি এবং সেখানে আসলে তারা তাদের পারপাস সার্ভ করে। কুয়েতে ওই সাদ্দামের যে অ্যাগ্রাশনটা ছিল ও গালফ ওয়ারে, এরপরে মূলত সেখানে আমেরিকা অনেকগুলো ঘাঁটি ওই সুযোগে তারা করে ফেলে। এবং হচ্ছে আপনার এই বাহরাইনের ক্ষেত্রেও তাই। এই জায়গাগুলোর সাথে আবার মনে করেন যে ইরানের কাছে যে তথ্য এসছে সেটা হলো যে তাদের উপরে সোফার যে হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো করার ক্ষেত্রে এই ৩ টা দেশের যে ঘাঁটিগুলো আছে, সেই ঘাঁটিগুলোকেই ব্যবহার করা হয়েছে। হু, হু। সো তারা ওই ঘাঁটিগুলোকে অ্যাড্রেস করতেছে এবং সেগুলোকে তারা টার্গেট করছে। নট এই ৩ টা দেশ। ওই ৩ টা দেশে কোনো সিভিলিয়ান মারা গেছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। অথচ দেখেন সর্বশেষ কাতারে যে ইসরায়েল অ্যাটাকটা করল, যেটাতে আপনার হামাসের নেতারা বসেছিলেন সামহাউ আল্লাহ রহমত করেছেন তারা সরে যেতে পেরেছেন। ওখানে আপনার আম একদম হামাসের যে এখন যারা টপ নেতৃত্বে আছেন, খালিদ মিশাল সহ তারা ছিলেন। তারা জাস্ট একটু সরে গেছেন তখনই হামলাটা ওইখানেও কিন্তু বেশ কিছু সিভিলিয়ান রাইট। মারা গিয়েছিল। কিন্তু ইরানের হামলায় কিন্তু এরকম সিভিলিয়ান মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণ হলো তারা আক্রমণ করছে খুব ঘাঁটি, সিলেক্টিভ ঘাঁটি ধরে। ঘাঁটিগুলোতে। সো এইটা যদি তারা ব্যবহার করতে না দেয়,
এই দেশগুলো যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা আমাদের আকাশপথ অথবা আমাদের এই ভূখণ্ডকে আমরা ইরানের বিরুদ্ধে হামলা হতে দিব না, ব্যবহার করতে দিব না, তাহলে আমার ধারণা এটা কমে আসবে। সো এটা তাদেরকে ডিসাইড করতে হবে যে তারা কি করবে। বাট এভাবে সিচুয়েশন থাকবে না। তারা চাইলেই কি আসলে সিদ্ধান্ত নিতে পারবে? বিকজ দে আর মোর আই মিন মোর অর লেস কানেক্টেড উইথ সেটাই হচ্ছে একটা বড় বিষয়। আপনি যদি রেজিমটা চেঞ্জ না হয়, রাইট, রেজিম চেঞ্জ না হলে কারণ এটা তারা তো আপনি দেখেছেন যে ট্রাম্প লাস্ট টাইম যে আরব দেশগুলো ক্ষমতায় আসার পরে যে উনি ঘুরলেন, সেখানে তো এক দেশ তাকে হচ্ছে নারীরা মাথা চুল খুলে তাকে স্বাগত রাইট। জানালো। আরেকটা দেশ তাকে একটা আস্ত একটা প্লেন গিফট করলো। তো মানি উনার ভেরি, ভেরি প্যাথেটিক। হ্যাঁ, কিন্তু উনি মানে মনে হলো যে ট্রাম্প তো আসলে এই যে এত বড় করে এত হিউজ মার্জিনের ট্যারিফ কেন দিচ্ছেন? দিচ্ছেন তার কারণ হচ্ছে উনি জানেন যে উনার দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। রাইট। সেই জায়গাটায় যদি এই দেশগুলো আরেকটু চাপ দিত তাহলে কিন্তু ইউএস প্রশাসন ভেঙে যাইত। তারা উল্টো তাকে আরো বিরাট পরিমাণ ট্রিলিয়ন ডলার দিয়ে, অর্থ দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, প্লেন দিয়ে টেনে তারা আরো যেন তাকে বুস্ট আপ করলো। এই জায়গাগুলো আসলে হচ্ছে প্রবলেম। সো এটা আমি বলব যে একটা মনস্তাত্ত্বিক দৈন্যতা এবং এক ধরনের স্লেভারি আছে হু, হু। এই রাষ্ট্রনায়কদের মধ্যে। তারা নিজেদেরকে আমেরিকার দাস হতে যেন তারা পছন্দ করেন। তো এইখান থেকে এই ইনফেরিয়রিটি থেকে যদি তারা বের হয়ে আসতে পারেন, উনাদের দ্বারা সম্ভব বলে মনে করি না। বাট যদি কখনো জনগণের সরকার হয়, হয়তোবা একটা বলিষ্ঠ সিদ্ধান্ত আসতে চেঞ্জ পারে। আসতে পারে। জি। আ আরব আমিরাত বিভিন্ন আরব এবং আফ্রিকান দেশে ইসলামিস্টদের বিরুদ্ধে প্রক্সি হিসেবে যাদের ব্যবহার করত, আপনি কি মনে করেন এই যুদ্ধের ফলে তাদের সেই প্রভাবটা ইয়া কমে যাবে? ইটস আ এবং ভেরি এখানে গুড কি মানে কোয়েশ্চেন। যারা ইসলামিস্ট ছিলেন তারা কি এটার মানে কোনো অ্যাডভান্টেজ নেবে কিনা? গুড কোয়েশ্চেন। দেখেন আমরা ওই যে ইয়েমেনে যখন আ এমবিএস যখন ১ম অ্যাটাক করলো, উনি ক্রাউন প্রিন্স হওয়ার আগে যখন উনি ডিফেন্স মিনিস্টার ছিলেন, ওই সময় উনি যে যুদ্ধটা শুরু করলেন, ওই যুদ্ধে কিন্তু হিউজ নাম্বার অফ আপনার চিলড্রেন কিন্তু অপুষ্টিতে মারা গেছে এবং সেখানে কিন্তু ফ্যামিন হয়েছে খুব সিভিয়ার। এবং এখনো সেই মালনিউট্রিশন এর সেই ক্রাইসিস এখনো ইয়েমেন ধুঁকে মরছে। পরবর্তীতে তিনি সে যুদ্ধ থেকে সরে আসছেন। কিন্তু এখনো কিন্তু ওই হুতিদের এগেইনস্ট এ একটা কাউন্টার গ্রুপ কিন্তু আরব আমিরাত এখনো প্যাট্রোনাইজ করছে। সেম আপনার সুদানেও তাই হচ্ছে। সুদানেও আপনার আরব আমিরাত যাদেরকে ব্যাকিং দিয়েছে তারা কিন্তু সুদানের এই মূল যে মিলিটারি যেটা, সেটাকে তারা শহর থেকে উৎখাত করে এখন তাদের একটা আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে। সো আমার মনে হয় আমার মনে হয় যে এই সিচুয়েশন থাকবে না। কারণ হচ্ছে যে যখন এই দেশগুলো নিজেরাই এফেক্টেড হবে এবং তাদের যে তেল কেন্দ্রিক তাদের যেই মনোপলি সেটা যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন এই বিভিন্ন দেশে কিছু লোককে মানে আমি বলব যে তারা যে পালছে এবং পেলে তারা যে তাদেরকে একটা মনস্টার হওয়ার দিকে তারা নিয়ে যাচ্ছে, এইটার রাস্তা তাদের আস্তে বন্ধ হবে এবং তখন ওয়ার্লড ওয়াইড ইনক্লুডিং আফ্রিকা একটা স্থিতিশীলতা হয়তো আসবে। রাইট। আমরা যদি দেখি যে আরবের যে রাজপরিবারগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা বড় কোনো মুভমেন্ট আমরা খুব একটা দেখি না। হুম। মোস্ট প্রবাবলি এটার একটা অন্যতম বড় কারণ হতে পারে তাদের অর্থনৈতিক একটা সমৃদ্ধি আছে, ফর সিউর। যুদ্ধের কারণে সেটা তো একটা বিপর্যয়ের মুখে পড়বে। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে তাদের এই যে রাজপরিবার বা রাজতান্ত্রিক যে সিস্টেম, হ্যাঁ, সেটার বিরুদ্ধে আমরা কি কোনো সরকার বিরোধী আন্দোলন বা এর বিরুদ্ধে আন্দোলন দেখতে পাবো দেখেন কিনা? ডেমনস্ট্রেশন হয় না ইজ নট ফর ফিন্যান্সিয়াল প্রোগ্রেস অনলি। আপনার মনে আছে আমাদের ৫ আগস্টে ওই জুলাই বিপ্লবের সময় আমাদের কিছু ভাইরা আরব আমিরাতে ডেমনস্ট্রেশন করেছিল। তাদেরকে কিন্তু মানে শাস্তি দিয়ে কিন্তু তাদেরকে আ যাবজ্জীবন কারাদণ্ড বা কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার কথাও এসেছিল এবং ডক্টর ইউনূস এবং তার গভর্নমেন্টের ওয়ান অফ দ্য ইনিশিয়াল সাকসেস ছিল এটা যে তারা এদেরকে মুক্ত করে নিয়ে আসছিল এবং ওই ভাইরা এসেছিলেন, দেশে ফিরে এসছেন। তার মানেটা কি আপনি বোঝেন? ওরা কিন্তু আরব আমিরাতের শাসকের বিরুদ্ধে কিছু করে নাই। রাইট, তারা আমাদের দেশের যে ফ্যাসিবাদী শাসনটা ছিল তার এগেইনস্ট এ একটা প্রসেশন করেছিল ফ্রম এ ফেলো ফিলিং এর জায়গা থেকে ধরেন। সেটাও তারা বরদাস্ত করেনি এবং সেটাকে তারা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখে নিয়ে তার বিচার মানে করার এটা এক দরকার ধরনের ছিল। ডিক্টেটরশিপ স্ট্রং রাইট। ফলে আমি মনে করি না যে এখানে ফিন্যান্সিয়াল প্রোগ্রেস আছে। আর এই ধরনের দেশগুলো হয় কি? আপনার এখানে কিন্তু হিউজ লেভেলের ডিসক্রিমিনেশন থাকে। রাইট, আপনি মনে করেন যে যেরকম আমরা বড় অট্টালিকা যেমন দেখবেন আবার প্রচুর মানুষ আছে সেইখানে। তারা হয়তো একটা ছোট জায়গার মধ্যেই থাকেন। যেটাকে আমরা ডাউনটাউন বলি অথবা হুম, একটা শহরের ওল্ড পার্ট বলি। সেইখানে গেলে হয়তো মানুষ বিশ্বাসই করবে না যে এটা ধরেন দুবাইয়ের একটা বিউটিফুল পার্ট আছে। জুমেইরা বিচ আছে, অনেক বড় কি উৎস আছে, আপনার 7 স্টার রিসোর্ট আছে, হোটেল আছে। বাট এট দ্য সেম টাইম তাদের একটা বড় ধরনের কিন্তু নেগলেক্টেড এবং আন্ডার প্রিভিলেজ একটা কমিউনিটি আছে। সো তারা যেটা করে তারা একটা শো অফ এর জায়গা থেকে তারা দেখায় যে আমরা খুব রিচ এবং দুবাই যদি একটা ধরেন কসমোপলিটন সিটি, তারা সেখানে বিভিন্ন ধরনের অসংখ্য শহরের মানুষজন সেখানে আসে। তারা তাদেরকে দিয়ে একদম ধরেন ওই যে বললাম আমি একদম ওয়েস্টার্ন স্টাইলে তারা রাখে।
সো এইটা এই ভুলটা ভাঙবে। এটা একটা ভ্রমের মতো, একটা রাইট। ইলিউশনের মতো। এই ইলিউশনটা একসময় কেটে যাবে। এই ইলিউশনটা কেটে যাবে যখন মানুষ বুঝবে যে আমরা যতটুকু পেয়েছি, তারা তার থেকে কয়েক সহস্র গুণ তারা রবারি করেছে বা নিয়ে গেছে। তখন মানুষের মধ্যে সেই চৈতন্যবোধ আসবে এবং I হোপ যে এটা যখন এক্সপোজ হবে, তখন মানুষের মধ্যে একটা জাগরণ আসবে। ধরেন ট্র্যাডিশনালি মিছিল মিটিং তো ধরেন ওয়ার্লডে আদৌ কতটুকু এক্সিস্ট করবে তাই আমি জানি না। কারণ মানুষের রুচি চেঞ্জ হচ্ছে এবং রাস্তাঘাট আস্তে এমন একটা জায়গায় চলে আসছে যে আপনি এখন ডেমনস্ট্রেশন আমাদের শহরেও যদি চিন্তা করেন, মানে এখন ইভেন যেই দল করে সে নিজেও চায় না যে সেই দল রাস্তায় মিটিং করুক। কারণ এটা সাফারিং হয় খুব বেশি। অনেক বেশি। সো আস্তে এই ট্র্যাডিশন গুলো চেঞ্জ হচ্ছে। মানুষ এখন হয়তো ডিজিটাল ফর্মে বা অন্য কোনো ফরম্যাটে প্রোটেস্ট গুলো করছে। সো যেকোনো ফরম্যাটেই হোক, একটা চেঞ্জ হয়তোবা হলেও হতে পারে। আ সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এই যুদ্ধে একটা ব্যাপার আমাদের কাছে বেশ পরিষ্কার হয়ে এসছে। সেটা হচ্ছে যে আমরা অনেক মুসলিম দেশকে দেখেছি যাদেরকে আমরা খুব ইসলামিস্ট মনে করতাম হুম। বা এটা বোধহয় ইসলামের একেবারে প্রাণকেন্দ্র। কিন্তু আমরা যুদ্ধের পরে দেখেছি তারাই আ মানে আমেরিকার আসলে অধীনে পরিচালিত কিছু দেশ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে আপনার কাছে কি মনে হয় মুসলিম দেশগুলোর আসলে ইউনাইটেড হওয়ার প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু? খুবই জরুরি। কিন্তু আসলে ওই ধরনের লিডার নাই। দেখেন আমি আ রিসেন্টলি আপনি জানেন যে কুয়েতের একজন কারি উনি আমেরিকার পক্ষে এবং ইরানের বিপক্ষে একটা টুইট করার পরে সেটা নিয়ে হিউজ ব্যাকল্যাশ এর মধ্যে তিনি পড়েছেন এবং পরবর্তীতে উনি আবার একটা আ কাউন্টার একটা টুইট দিয়েছেন। যদিও সেখানেও তিনি ইরানের বিপক্ষেই বলেছেন। মুশকিলটা হয়ে যাচ্ছে কি যে ধরেন আমি যেটা ফিল করি সেটা হলো যে যেকোনো দেশ তার পলিসি আসলে ওই দেশের নেতার উপরে নির্ভর করে। ধরেন আপনি আজকে যেই কারণে ইরানকে আপনি নেগেটিভ বলবেন, ইরান তো সেই কারণ নতুন না। কিন্তু কোয়েশ্চেন হলো ধরেন সৌদি আরবের এখন যিনি যারা চালাচ্ছেন সালমান বিন আব্দুল আজিজ কিংবা ধরেন তার ছেলে মোহাম্মদ বিন সালমান। যদি আপনি এই জায়গায় বাদশা ফয়সাল থাকতো তাহলে কি হতো? রাইট। কারণ দেখা যাচ্ছে যে যখন আপনার এই ধরেন রোজার লাস্ট ফ্রাইডেতে আপনার আল কুদস দিবস পালন হয়। এই আল কুদস দিবসের এই প্রপোজালটা দিয়েছিলেন কিন্তু ইমাম খামেনি ইরানের হুম, এবং সেটাকে অ্যাডপ্ট করেছিল ওআইসি এবং সেই সময় সম্ভবত বাদশা ছিলেন আইদার বাদশা ফয়সাল অথবা বাদশা খালিদ এবং সেই সময় তার উপস্থিতিতে এবং তারা খুব ওয়েলকাম করেছিল। তার মানে সেই ধরনের নেতৃত্ব থাকলে এই ধরনের ইনিশিয়েটিভ হয়। আবার যদি আপনার এমবিএস এর মতো নেতৃত্ব থাকে তাহলে ডিভিশন হয়। রাইট। সো তখন আবার এটাকে আপনার এটাকে নানাভাবে ইমেজ-টিমেজ খারাপ করে তারা ইসলামের মধ্যে নাই টাই বলে অনেক কিছু। সুতরাং আমি বলব যে নেতৃত্বের উপরে আসলে একটা দেশের ফরেন পলিসি বলেন বা দৃষ্টিভঙ্গি অনেকটাই নির্ভর করে। যদি আমাদের মুসলিম দেশগুলোতে প্রপার ইসলামের বোধসম্পন্ন নেতৃত্ব আসেন, তাহলে আমি বিশ্বাস করি যে আবার একটা ইউনিটির দিকে আমরা যেতে পারবো। কিন্তু যদি মুসলিম দেশগুলোর নেতৃত্বে বরাবরের মতোই লাক্সারি প্রিয়, ক্ষমতালোভী এবং পরিবারের মানে রাজতন্ত্রের পূজারী যদি এরকম ব্যক্তিরা থেকে থাকেন, তাহলে এটা সুদূর পরা হতো। রাইট। আ আমি শেষ প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের আজকে আলোচনা শেষ করব। সেটি হচ্ছে ইরানের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল যেখানে ইরানকে হামলা করছে, ডেফিনিটলি তাদের কিছু স্বার্থ আছে। ইসলামের একটা ব্যাপার আছে। হুম, আমরা তাদের ধর্মমন্ত্রীকে যুদ্ধের যিনি মন্ত্রী দায়িত্ব পালন হুম, করছেন, তার মুখ থেকে এই কথাগুলো শুনেছি। হুম, কিন্তু অন দ্য আদার সাইড আমরা যদি মুসলমানদের মধ্যে দেখি যে কেউ ইরানের পক্ষে কথা বলছে, হুম, তারা এটাকে একটাভাবে ফ্রেম হুম, করে। হুম, এই যে শিয়া সুন্নির যে বিভেদ, হুম। এইটা কি আসলে মুসলমানদের ঐক্যের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা নাকি এটা আসলে তৈরি করে রাখা হয়েছে? ১ম কথা হলো ধরেন এটা তো একটা হিস্টোরিক্যাল একটা ডেসক্রিপশন আছে, একটা ব্যাখ্যা আছে যে কেন রাইট। এই ডিভিশনটা হলো। সেই ডিভিশনের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি? আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমার কাজ এটা না যে কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এরকম আছে যে আমি কারো মনের ভিতরে মানে পাহারা দেওয়ার জন্য তো আল্লাহ আমাকে পাঠায় রাইট। নাই। ফলে আমাদের পক্ষে এই দৃষ্টিভঙ্গিটা লালন করা ঠিক না। আরেকটা হচ্ছে যে বিশ্বের যারা গ্লোবাল কনটেক্সট এ যারা চিন্তা করে, আমাদের এখানে অধিকাংশ ক্ষেত্রে যারা কথাবার্তা বলেন আমি এদেরকে বলি যারা খুব লিমিটেড ফেজ এ কাজ করেন। কিন্তু যারা গ্লোবাল কনটেক্সট এ কাজ করেন, যারা বিভিন্ন ওলামা কাউন্সিলের যারা দায়িত্বে আছেন, তাদের মধ্যে কিন্তু এই গ্যাপগুলো কম এবং তারা কিন্তু নিয়মিত একসাথে বসছেন। আরেকটা জিনিস কি ইউসুফ আল কারজাভির একটা বইও আছে যেটা বাংলা অনুবাদ হয়েছে তাকফির নিয়ে বাড়াবাড়ি সহ অনেক কিছু। যে আপনি হুট করে কাউকে কাফের বলে দাও, এটা বলে দাও, এই রাইট। টাইপের বিষয়গুলো নিয়ে। তো এগুলো নিয়ে ইউসুফ আল কারজাভির মতো যারা কিছুটা চিন্তাশীল মানুষ ছিলেন, তারা কিন্তু এই জায়গাগুলোর প্রোটেস্ট করেছেন। একটা জিনিস কি আপনি ডিভিশন এমন একটা জিনিস, এইটা কিন্তু কখনো শেষ হয় না। ধরেন আপনাকে আমি একটু ১ মিনিট সময় নিয়ে বলি। ধরেন আপনি যদি
ইরানকে আপনি যদি গালি দেন বা সমালোচনা করেন, বিষয়টা ওখানে থামবে না এবং থামেওনি। রাইট, আমি রিসেন্টলি দেখছি যে ধরেন একজন আলেম তিনি বললেন যে, "আলী খমেনেইকে যদি জান্নাতে নেয়া হয়, রাইট। আমি সেটাকে ফেরত দিয়ে আমি হাসতে, হাসতে জাহান্নামে চলে যাবো। হ্যাঁ? আমি হুম, জান্নাতকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবো।" এখন আপনি বলেন যে আল্লাহ তাআলা যখন কাউকে জান্নাত দিবেন, তিনি তো তার জাজমেন্টটা ভিত্তিতে বিচার করে তার আলোকে দিবেন। এখন আমি যখন সূরা ৩ এ আল্লাহ যেটা বলেছেন, আল্লাহকে বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক ধরুন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এটা যখন আমরা বলি, আবার যখন আমি আল্লাহ তাআলার জাজমেন্ট নিয়ে যখন আমি সংশয় প্রকাশ করি যে উনাকে যদি জান্নাতে দেয় আমি সেখান থেকে চলে যাবো এবং আমি জাহান্নামে হাসতে, হাসতে চলে যাবো। আমার ঈমান থাকে কোথায়? সো আমরা বলতে, বলতে আসলে কি বলে ফেলি তারও কোনো ঠিক নাই। তারপরে ধরেন যে এটা তো শুধু আমাদের মধ্যে না, এটা আমাদের নিজেদের মধ্যেও থাকে। আমি সেদিন শুনলাম হঠাৎ করে যে একজন আলেম সে আমাদের ন্যাশনাল মস্ক বায়তুল মোকাররমের খতিব তাকে পর্যন্ত বলতেছে যে তার পেছনে নামাজ পড়া যাবে না। রাইট, তো কেন? মানে হি ইজ ওয়ার্স দেন শিয়া। কেন? সে ইজ এ মাতুরিদি। আচ্ছা, এখন ধরেন মাতুরিদি কি, মুতাজিলা কি এটা আমাদের কয় পার্সেন্ট মুসলমান বোঝে? রাইট। এই যে আমাদের যে স্বল্প জ্ঞান, এই জ্ঞানের আলোকে যখন একজন আলেম আরেকজনকে যখন এই ভাষায় আক্রমণ করে, তখন মুসলমানরা কিন্তু মিসগাইডেড হয়ে যায় এবং তারা কিন্তু কনফিউজড হয়ে যায়। এবং এই সময়টা এসে যখন আসলে ধর্মকে অপ্রাসঙ্গিক বানায় দেওয়ার জন্য প্রযুক্তি বলেন, সকল কিছু মানে মানুষের জীবন থেকে ধর্মটাকে আলাদা করে এটাকে যেন একটা অপ্রয়োজনীয় জিনিস বানানোর প্রক্রিয়া চলছে। সেইখানে যারা যে কয়জন মানুষ ধর্ম মানার চেষ্টা করছেন, আপনি যদি তাদের মধ্যে আবার ডিভিশন করেন, এটা খুবই প্যাথেটিক। আমি বলব যে এটা আমাদের কাজ না। আমরা কাউকে এই জাজমেন্ট দেওয়ার জন্য এখানে বসি না। আমি তো নিজেই জানি না আমার কি পরিণতি হবে। আমাদের একটা কমন প্রিন্সিপাল কি আমি মনে করি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি। এগুলো কবুল হচ্ছে কিনা আমি জানি না তো। রাইট। যেখানে আমার নিজের নিয়ে নিজের ক্রাইসিস সেখানে আরেকজনকে আমি একটু কাফের ইন্টারাপশন জি, করতে চাই প্লিজ। এখানে। আপনি ডিভিশনের কথা বলছিলেন এখানে যে, যেমন আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছিলেন, যিনি জি। মানে শাহাদাত বরণ করলেন। উনি বলেছিলেন যে, "তোমরা হাত ব্যথা নিয়ে মারামারি হু, করো, হু। আর তোমাদের যারা বিপরীতে আছে তারা রাইট। তোমাদের হাত কেটে দেওয়ার জন্য রাইট। এক্সাক্টলি পরিকল্পনা এবং এটা করছে।" কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি। রাইট, দেখেন, মানে জিনিসটা হচ্ছে যে আমরা মনে করছি না যে কে প্রপারলি রাইট ট্র্যাক এ আছে বা কে রং ট্র্যাক এ আছে। আমাদের এনিমিজরা কিন্তু জানে। রাইট। সে কিন্তু ভুল করতেছে না। ফলে সে কিন্তু বারবার মূল জায়গাতে আঘাত করতেছে এবং আমরা এই যে এবং বলে আমেরিকার ফেলি যিনি ওয়ার মিনিস্টার উনি তো বলেছেন যে, জি, "আমাদের শত্রু আসলে শিয়া বা সুন্নি না। রাইট। ইসলাম আমাদের রাইট। শত্রু।" সো তারা এটাকে যেভাবে ডিফাইন করছে আমরা সেভাবে করছি না এবং সম্ভবত সে কারণেই আমরা এই ধরনের একটা ক্রাইসিস এর মধ্যে আছি। আমি বলব যে আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত ডিভিশন গুলোকে যত বেশি দেখেন মুসলিম মেজরিটি ইস এ ব্লেসিং হুম, আমরা যে দেশে থাকি। বাট আমাদের সিচুয়েশনটা এত বেশি টক্সিকেট করে ফেলা হচ্ছে যে এবং আমাদের মধ্যে এত বেশি আ প্রতিহিংসা ঢুকিয়ে দেয়া হচ্ছে এবং আলেম ওলামার লেভেল থেকে যেটা খুবই প্যাথেটিক। আমি খুবই অন্তর থেকে চাই যে আমাদের আলেম ওলামারা আসলে মানুষকে বড় অ্যাপ্রোচে দাওয়াতের যে অ্যাপ্রোচ, দায়ীর যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ থেকে কথা বলবেন। যত বেশি সংখ্যক মানুষকে আপনার দিনের আলোয় নিয়ে আসার চেষ্টা করবেন। মানুষকে দূরে কম সরাবেন। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। ধন্যবাদ মামুন ভাই আমাদের সাথে নাইস, আজকের নাইস এই টকিং ইউ। বিষয়ে আলোচনা করবার জন্য। আপনার সাথে কথা বলে ভাল লাগলো। আপনাকে এবং পার্সপেক্টিভকে অনেক বেশি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ এবং আগামীর বিশ্ব এ বিষয় নিয়ে। আমরা আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো নতুন তথ্য জানতে পেরেছি যুদ্ধের বর্তমান অবস্থা এবং পরবর্তীতে পৃথিবীতে কোনো নতুন ওয়ার্ল্ড অর্ডার আসবে কিনা, আমাদের গোটা পৃথিবীতে কি ধরনের সংকট সৃষ্টি হতে পারে, সেটার জন্য আমাদের এখন থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, এই সমস্ত বিষয়গুলোতে আমরা বেশ কিছু দিক নির্দেশনা পেয়েছি। আশা করি আপনারা এই পডকাস্টের মধ্য দিয়ে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ এবং আগামী বিশ্বের ব্যাপারে একটা গ্লিম্পস এবং একটা আইডিয়া পেয়েছেন। আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য পার্সপেক্টিভের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ।